Assalamu alaikum everyone. Welcome to our third lecture, lecture 3 of Critical Theory and Literary Criticism course. Already আমরা lecture 1 এবং lecture 2 তে অ্যারিস্টটলের পোয়েটিক্স চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত মোটামুটি একটা আইডিয়া নিয়েছি যে অ্যারিস্টটল তার পোয়েটিক্স এই ক্রিটিক্যাল এসেতে উনি কি বলতে চাচ্ছেন। আজকে আমাদের গত ক্লাসেরই কন্টিনিউশন লেকচার 2 এটারই কন্টিনিউশন আজকেই আছে। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম দ্য এলিমেন্টস অফ প্লট। যেহেতু আমরা সকলেই মোটামুটি অবগত যে ট্র্যাজেডির যে উপাদানগুলো আছে, ট্র্যাজেডির যে পার্ট গুলো আছে তার মধ্যে প্লট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট। আমরা প্লটের এলিমেন্ট গুলো আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ প্লট? একটা প্লট যদি সাকসেসফুল করতে চাই আমরা, তাহলে তাতে কি কি এলিমেন্ট থাকতে হবে? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টোটাল 5। আমরা ওই রিভিশন দিয়েই শুরু করব। প্রথম এলিমেন্ট যেটা আমরা আলোচনা করেছিলাম, দ্যাট ইজ কমপ্লিটনেস। ট্র্যাজেডির প্লট সম্পূর্ণ হতে হবে, কমপ্লিট হতে হবে, ইনকমপ্লিট হওয়া যাবে না। কে বলছেন? অ্যারিস্টটল বলছেন। অ্যারিস্টটল বলছেন দ্য প্লট শুড বি কমপ্লিট। কিভাবে আমরা বলবো এটা একটা কমপ্লিট প্লট? ইফ ইট ইজ এ কমপ্লিট প্লট, ইট মাস্ট হ্যাভ আ বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। প্লটের শুরু থাকতে হবে, একটা ক্লিয়ার মিডল থাকতে হবে এবং একটা পারফেক্ট এন্ডিং থাকতে হবে। A beginning is defined as an origin. Beginning is defined as an origin. কাহিনী শুরু হচ্ছে, পার্টটা পড়েই আমরা বুঝতে পারবো যে কাহিনী শুরু হচ্ছে। A clear beginning, বিগিনিংটা পরিষ্কার হবে। অ্যাক্ট 1, আমাদের ট্র্যাজেডির যে ফার্স্ট পার্ট অ্যাক্ট 1, সেটা মূলত থাকে হচ্ছে বিগিনিং। আমরা আমাদের প্রাইমারি আইডিয়াগুলো পাই। বেসিক যে আইডিয়াগুলো না জানলে আমরা ট্র্যাজেডিটা এনজয় করতে পারবো না। একটা প্লটের শুরুতে অবশ্যই বিগিনিং থাকতে হবে, স্টার্টিং, একদম ক্লিয়ার বিগিনিং, যাতে যে কেউ সেটা বুঝতে পারে। অ্যান এন্ড, meanwhile, এন্ড থাকতে হবে প্লট, সেটা পারফেক্ট এন্ডিং থাকতে হবে। নাটক ট্র্যাজেডি শেষ হয়ে গেল আর আমার মন বলছে আরো কিছু বাকি, আরো কিছু বাকি, তাহলে সেটা পারফেক্ট না। প্লট এর যেমন ক্লিয়ার বিগিনিং থাকতে হবে, শুরুটা যেমন পরিষ্কার হতে হবে, এন্ডিংটা সেরকম পারফেক্ট হতে হবে, যথাযথ শেষ হতে, সমাপ্তির প্রয়োজন, পারফেক্ট এন্ডিং। ক্লিয়ার বিগিনিং অ্যাক্ট 1 এবং লাস্ট অ্যাক্ট অ্যাক্ট 3 এন্ডিং। অ্যাক্ট 1 বিগিনিং, a clear starting, then act 3 the last act, the perfect ending. এই দুইয়ের মাঝখানে অ্যাক্ট 2 এটাকে বলা হয় মিডল। এই মিডল বলতে হবে। জি বলেন। স্যার, এই যে ফার্স্টে বললেন যে বিগিনিং অ্যাক্ট 1, এখান থেকে যদি একটু আবার একটু রিপিট করতেন। আমরা অ্যারিস্টটলের চিন্তা ভাবনা যদি ব্যাখ্যা করি, তাহলে উনি বলছেন হচ্ছে ট্র্যাজেডির ইউজুয়ালি 3টা অ্যাক্ট থাকে, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। অ্যাক্ট 1 এটা হচ্ছে ক্লিয়ার বিগিনিং, শুরুটা হতে হবে পরিষ্কার, সবাই যেন বুঝতে পারে যে কাহিনী শুরু হচ্ছে, এবং সবাই যেন ডিটেইলড মিডলের জন্য প্রস্তুত হয়, যেটা মাঝামাঝি আমরা পাবো অ্যাক্ট 2 তে, দ্য ডিটেইলড মিডল, এবং সবার শেষে পারফেক্ট এন্ডিং, এটা অ্যাক্ট 3 তে আমরা পাবো। লাস্ট অ্যাক্ট, যেটা এন্ডিংটা হতে হবে, সমাপ্তিটা হতে হবে পারফেক্ট। যদি আমরা বলতে পারি যে একটা প্লটের
ক্লিয়ার বিগিনিং আছে, ডিটেইলড মিডল আছে, পারফেক্ট এন্ডিং আছে, শুরু, মাঝখান, শেষ, সূচনা, মধ্যবর্তী অবস্থা, সমাপ্তি। এই যদি হয় তাহলে আমরা বলতে পারি একটা প্লট কমপ্লিট। সো in order to achieve completeness, a plot must have a clear beginning, a detailed middle, and a perfect ending. এবং কখনো কখনো মিডল, যেটা মিডল অ্যাক্ট ওয়ান, একটা অ্যাক্টে হয়তো কমপ্লিট করা যায় না, সেক্ষেত্রে হয়তো মোর দেন ওয়ান অ্যাক্ট আমরা পাই। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম যে অ্যাক্ট এটা যেন বিগিনিং অ্যাক্ট হয়, এবং লাস্ট যে অ্যাক্ট এটা যেন পারফেক্ট এন্ডিং নিয়ে আসে। মাঝামাঝি যতখানি ডিটেলস মিডল ক্রিয়েট করা যায়, এটা আমরা একটা অ্যাক্টে আমরা কমপ্লিট করতে পারি, অথবা একের বেশি অ্যাক্ট। বাট আলটিমেটলি আমাদেরকে বোঝাতে হবে যে দিস ইজ আ কমপ্লিট প্লট, কমপ্লিটনেস থাকতে হবে প্লটে। তারপর আমরা আলোচনা করেছিলাম ম্যাগনিচিউড, প্লটের ম্যাগনিচিউড থাকতে হবে, আয়তন, গভীরতা, দৈর্ঘ্য। ম্যাগনিচিউড বলতে অ্যারিস্টটল বোঝাচ্ছেন লেংথ, দৈর্ঘ্য, আকৃতি, কত বড়। The tragedy must be of a length which can be easily embraced by the memory. Human memory, মানুষের স্মৃতি যেন সেটাকে পারফেক্টলি ক্যাপচার করতে পারে। এখন প্লট যদি খুব বেশি ছোট হয় তাহলে কিন্তু আমার ব্রেন সেটা মনে রাখবে না, সেটা ভুলে যাবে। আর যদি খুব বেশি বড় হয় তাহলে কিন্তু আমাদের ব্রেন সেটা মনে রাখতে পারবে না। ঠিক আছে? যদি খুব বেশি ছোট হয় তাহলে মনে রাখবে না, খুব বেশি যদি বড় হয় তাহলে সেটা মনে রাখতে পারবে না। মাঝামাঝি একটা ব্যালেন্স থাকতে হবে, যাতে আমাদের মেমোরি, আমাদের স্মৃতিশক্তি সেটাকে ক্যাপচার করতে পারে। এখন অ্যারিস্টটল যে সময়কার মানুষ, তখনকার মানুষের স্মৃতিশক্তি, মেমোরি ছিল অনেক শার্প। তারা অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে অনেক বড় বড় কাহিনী তারা অবিকল হুবহু মুখস্থ রাখতে পারত। সেই হিসেবে দেয়ার মেমোরি, দে ডিমান্ডেড আ ভেরি লং প্লট। তখনকার সময়ে প্লটগুলো বেশ বড়, বেশ বড়, কিন্তু এখনকার সময়ের থেকে তখনকার প্লটগুলো আমরা পাই বেশ লং, অনেক বড়। এখনকার সময় এসে আমরা হয়তো এত বড় প্লট আমরা মনে রাখতে পারবো না। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্র্যাজেডি, তার যে কাহিনী, প্লট এটা খুব বেশি ছোটও হওয়া যাবে না, খুব বেশি বড়ও হওয়া যাবে না, বাট একটা গভীরতা থাকতে হবে, একটা ডেপথ থাকতে হবে, বড় হতে হবে সাইজে, আয়তনে বড় হবে, এবং একই সাথে এর মধ্যে গভীরতা থাকবে, যাতে আমাদের স্মৃতিতে, আমাদের মেমোরিতে এটার একটা ছাপ পড়ে। কাহিনীটা অনেক লম্বা হবে, এবং এখানে আমরা হিউম্যান ফরচুন, মানুষের ভাগ্য পরিবর্তন লক্ষ্য করব। দুর্ভাগ্য থেকে সৌভাগ্য একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব, অথবা ফ্রম গুড ফরচুন টু ব্যাড, সৌভাগ্য থেকে দুর্ভাগ্য। তবে মানুষের ভাগ্য পরিবর্তন হবে। কাহিনীটা এতটাই দীর্ঘ হবে যাতে আমরা খুব সহজেই মানুষের ভাগ্য পরিবর্তনটা উপলব্ধি করতে পারি, লক্ষ্য করতে পারি, so that we can witness the gradual change of human fortune. ওকে, 3 নম্বর এলিমেন্ট যেটা আলোচনা করেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে ইউনিটি, ঐক্য, একতা। ইউনিটি মানে কি? ইউনিটি মানে হচ্ছে ঐক্য, একটার সাথে আরেকটা সম্মিলিত। ইউনিটি, centering of all the plot's action around a common theme or idea. ট্র্যাজেডির প্লটে যত অ্যাকশন থাকবে, যত কার্যক্রম থাকবে, যত অ্যাকশন থাকবে, সবগুলো একটা থিম আর একটা আইডিয়ার আন্ডারে থাকবে, একই রকম, একটার সাথে আরেকটা বেমানান হবে না, একটার সাথে আরেকটা মানানসই হবে, একই রকম, একই রকম অ্যাকশন একসাথে, এবং
সবগুলো অ্যাকশন, সবগুলো ঘটনাকে আমরা একই রকম থিম, একই রকম আইডিয়ার আন্ডারে ক্লাসিফাই করতে পারি, ফেলতে পারি। যত অ্যাকশন থাকবে প্লটে সবগুলো দে আর ইউনাইটেড আন্ডার ওয়ান সিঙ্গেল থিম অর ওয়ান আইডিয়া। এক একটা এক এক রকম হলে ইউনিটি ভেঙে যাবে। একটার সাথে আরেকটা ইউনিটি থাকতে হবে, প্রতিটা পার্টের সাথে আরেকটা পার্টের ইউনিটি থাকতে হবে, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার ইউনিটি থাকতে হবে, বেমানান হওয়া যাবে না, মানানসই হতে হবে। Unity refers to the ability of the best plots to revolve around an axis. একটা একটা অক্ষ, একটা সেন্টারকে ঘিরে, একটা কেন্দ্রকে ঘিরে সমস্ত ঘটনা চলতে থাকবে। আর থিম, ট্র্যাজেডির একটা সেন্ট্রাল থিম থাকবে, একটা আইডিয়া থাকবে, সেই আইডিয়া সবগুলো ঘটনাকে একসাথে করবে, সবগুলো একসাথে মানানসই। A unified drama will have a spine, একটা মূল অক্ষ থাকবে, একটা সেন্টার থাকবে, সেইটাকে ঘিরে সমস্ত ঘটনা আবর্তিত হবে। A central idea which motivates all the action. ট্র্যাজেডিতে একটাই সেন্ট্রাল আইডিয়া, একটা মূল ধারণা থাকবে, সেই ধারণার উপর ভিত্তি করে সমস্ত অ্যাকশন, সমস্ত ক্যারেক্টার, সমস্ত থটস, ডিকশন, স্পেকটাকলস সবকিছু কানেক্টেড, সবগুলো পার্টের সাথে সবগুলো পার্ট কানেক্টেড, ম্যাচ করে, মিল আছে। দেন এলিমেন্ট নাম্বার 4, 4 নম্বর যে এলিমেন্ট আমরা আলোচনা করেছিলাম, ডিটারমিনেট স্ট্রাকচার। ডিটারমিনেট স্ট্রাকচার মানে কি? ডিটারমিনেট স্ট্রাকচারকে আমরা বলতে পারি, আরেক নামে ডাকতে পারি অর্গানিক স্ট্রাকচার। অর্গানিক স্ট্রাকচার মানে কি? অর্গানিক স্ট্রাকচার মানে হচ্ছে ট্র্যাজেডিতে যা কিছু থাকবে, প্লটে যা কিছু থাকবে, সবগুলো সমান গুরুত্বপূর্ণ। আমি যদি যে কোনো একটা উপাদান, যে কোনো একটা অ্যাকশন, যে কোনো একটা ঘটনা যদি আমি সরিয়ে নেই, তাহলে পুরো কাহিনী ওলটপালট হয়ে যাবে। ব্যালেন্স রক্ষা করার জন্য প্রতিটা ঘটনার গুরুত্ব সমান। আমি যদি যে কোনো একটা ঘটনা যদি বাদ দিয়ে দিই, তাহলে পুরো কাহিনী কিছুই বোঝা যাবে না। প্রতিটা পার্ট গুরুত্বপূর্ণ। একটা পার্ট যদি আমি ডিসপ্লেস করি, পুরো কাহিনী, পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। ডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে এরকম, প্রতিটা পার্টের গুরুত্ব অপরিসীম, যে কোনো একটা বাদ দিয়ে পুরো কাহিনী, পুরো কাঠামো কমপ্লিট হবে না। ডিটারমিনেট স্ট্রাকচার তাহলে দ্য প্লট অল হিঞ্জেস অন আ সিকোয়েন্স অফ কজাল ইমিটেটিভ ইভেন্টস। একটার সাথে আরেকটা কানেক্টেড, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কানেক্টেড। একটা ঘটনা যদি আমরা বাদ দিই, তাহলে আর কিছুই ঘটবে না, পুরোটাই হচ্ছে ধ্বংস হয়ে যাবে। সো ইফ ওয়ান ওয়ার টু রিমুভ, আমি যদি একটা পার্টও, প্লটের একটা অ্যাকশন অথবা একটা ইনসিডেন্ট যদি আমরা সরিয়ে নেই, ইভেন ওয়ান পার্ট অফ দ্য প্লট, দ্য এন্টায়ার ট্র্যাজেডি উইল বি ডিসজয়েন্টেড অ্যান্ড ডিস্টার্বড। পুরো ট্র্যাজেডিটাই এলোমেলো হয়ে যাবে, আমরা কিছুই বুঝতে পারবো না। জি জি ইউনিটি আর হচ্ছে এই মানে পয়েন্টটা দুটো তো প্রায় একই রকম। ইউনিটি হচ্ছে সবগুলো ইউনাইটেড থাকবে, সবগুলো একই থিমের আন্ডারে থাকবে, অল অ্যাকশনস আর ইউনাইটেড, এটা একটা কথা। আর ডিটারমিনেন্ট স্ট্রাকচার মানে হচ্ছে কোনো এলোমেলো আননেসেসারি উপাদান থাকবে না যদি আমি সরিয়ে নিই। ইফ উই displace any of the elements, the whole structure will collapse. হ্যাঁ, একই রকম, কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা আপনারা হয়তো একটু মন দিয়ে হয়তো দেখলে বুঝতে পারবেন। এখানে ডিটারমিনেট স্ট্রাকচারের মূল কথা হচ্ছে এই যে, এটা আমি হাইলাইট করছি, এভরি পার্ট অফ এ গুড প্লট ইজ নেসেসারি। প্লটের প্রতিটা পার্ট গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মূল কথা। আর ইউনিটির মূল কথা কি ছিল?
যত অ্যাকশন সবগুলো দে উইল হ্যাভ আ কমন থিম অর কমন আইডিয়া। হ্যাঁ, দুটার মধ্যে মিল আছে। ইউনিটি, ডিটারমিনেট স্ট্রাকচার একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু দুইটা একটু আলাদা। যদি ইউনিটি থাকে তবেই ডিটারমিনেট স্ট্রাকচার থাকবে। যদি ডিটারমিনেট স্ট্রাকচার আমরা মেনটেন করতে পারি তবে ইউনিটি আসবে। লাস্ট যে এলিমেন্ট আমরা আলোচনা করেছিলাম ইউনিভার্সালিটি, সার্বজনীনতা। ট্র্যাজেডিতে ক্যারেক্টারগুলো এমন ভাবে বিহেভ করবে যেন সেই ক্যারেক্টারটা যে কোনো ব্যক্তি হতে পারে, ইউনিভার্সালি সে রিয়্যাক্ট করবে। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ অথবা সবাই যেভাবে রিয়্যাক্ট করার কথা সেভাবেই সে রিয়্যাক্ট করবে। গল্পটা যখন, প্লটটা যখন আমি স্টাডি করব তখন আমি নিজেকে রিলেট করতে পারবো। আমরা বুঝতে পারবো, আরে আমি যদি নায়কের জায়গায় থাকতাম তাহলে তো আমিও এই ভুলটা করতাম, আমি যদি নায়িকার জায়গায় থাকতাম আমিও তো এই ভুলটাই করতাম। আমরা পার্সোনালি সেটাকে রিয়েলাইজ করতে পারবো, রিলেট করতে পারবো। প্লটের অ্যাকশন গুলো এমন ভাবে লেখা হবে, ক্যারেক্টার গুলো এমন ভাবে রিয়্যাক্ট করবে, বিহেভ করবে, হাউ অল অর মোস্ট হিউম্যান উড রিয়্যাক্ট ইন এ গিভেন সিচুয়েশন। সবাই অথবা সমাজের বেশিরভাগ মানুষ ওইভাবেই তারা রিয়্যাক্ট করবে, বিহেভ করবে, আচরণ করবে। যখনই আমরা দেখতে পাচ্ছি যে সামান্য একটা চারিত্রিক দুর্বলতা, হ্যামারশিয়ার কারণে নায়ক সাফার করছে, তখন আমরা ভয় পেয়ে যাব। তখন আমরা চিন্তা করবো, আরে আমার মধ্যেও তো সেই দুর্বলতা আছে, আই অলসো পজেস দ্য সেম উইকনেস, আমারও তো একই দুর্বলতা আছে। নায়ক সাফার করতেছে তার মানে আমিও যে কোনো সময় সাফার করতে পারি। যখনই আমাদের মধ্যে এই ভয়টা আসবে, ফিয়ারটা আসবে, তখনই কিন্তু আমরা সত্যিকার অর্থে এমপ্যাথাইজ করতে পারবো ক্যারেক্টারের প্রতি, আমরা সত্যিকারের যে সহানুভূতি সেটা দেখাতে পারবো। এবং কাহিনীটা, ট্র্যাজেডি আমাদেরকে সিরিয়াসলি টাচ করবে, কারণ ক্যারেক্টারগুলো ইউনিভার্সাল। আপনি, আমি, আমাদের ঘনিষ্ঠ বন্ধু, আমাদের ভাই, বাবা, মা, আত্মীয় স্বজন, তারাই। তাদের দুঃখ কষ্টে আমরাও দুঃখ কষ্ট পাবো। কেন? কারণ তারা যেভাবে রিয়্যাক্ট করছে আমরাও সেইভাবে রিয়্যাক্ট করতাম। তাদের মধ্যে যে ভুল ত্রুটি, দোষ ত্রুটি আছে সেটাও আমাদের মধ্যেও আছে। অতএব আমাদের মধ্যে একটা ফিলিংস, ইমোশনের জন্ম হবে। আমরা ভয় পাবো এই ভেবে যে কোনো সময় আমরাও সাফার করতে পারি। আমরা ভয় পাবো এবং ওই ক্যারেক্টারের প্রতি আমরা সিম্প্যাথি ফিল করব। আচ্ছা, এই ছিল আমাদের প্লটের 5টা এলিমেন্টস। এটা এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আরো কিছু এলিমেন্ট আছে যেটা জরুরি। আজকে আমরা নতুন করে 4টা এলিমেন্ট পড়বো। প্লট, এই প্লটের গত ক্লাসে আমরা এলিমেন্ট পড়লাম 5টা: কমপ্লিটনেস, ম্যাগনিটিউড, ইউনিটি, ডিটারমিনেট স্ট্রাকচার অ্যান্ড ইউনিভার্সালিটি। আজকের ক্লাসে আমরা আরো 4টা উপাদান, আরো 4টা পার্ট প্লটের পড়ব। সেই 4টা পার্ট কি, 4টা এলিমেন্ট কি? অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন and suffering. In order for plot to function, it not only needs the basic elements discussed before. গত ক্লাসে আমরা যে 5টা এলিমেন্ট পড়লাম, এই 5টা হচ্ছে আমরা বলে থাকি দ্য বেসিক, একদম মৌলিক উপাদান, প্লটের মৌলিক এলিমেন্ট, বেসিক এলিমেন্টস, মৌলিক উপাদান। এই 5টা মৌলিক উপাদান দিয়েই একটা কমপ্লিট প্লট রচনা করা সম্ভব নয়। আরো কিছু স্যার এখানে তো 4টা পার্ট। হ্যাঁ, এই 4টা এক্সট্রা। গত ক্লাসে আমরা পড়েছিলাম 5টা, এগুলো ছিল বেসিক এলিমেন্ট। আজকে আমরা পড়বো আরো 4টা: অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল,
recognition, suffering. The following components are necessary as well. এগুলোকে আমরা অ্যাডভান্সড এলিমেন্টস বলতে পারি। গত ক্লাসে আমরা পড়েছি বেসিক এলিমেন্টস, আজকে আমরা পড়বো অ্যাডভান্সড চারটা এলিমেন্টস। অ্যাস্টনিশমেন্ট, অ্যাস্টনিশমেন্ট শব্দটা আমরা জানি যখন আমরা হতবাক হয়ে যাই, শুধু অবাক না, নট অ্যামেজড, অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড মানে হচ্ছে আমরা যখন মানে বিস্ময়ে হতবাক হয়ে যাই, এতটাই অবাক হই যে আমাদের মুখের কথা বন্ধ হয়ে যায়। অ্যাস্টনিশমেন্ট মানে অবশ্যই প্লটটা এমন হবে, ইট উইল ব্রিং অ্যাস্টনিশমেন্ট, দর্শক হতবাক হয়ে যাবে বিস্ময়ে। অ্যাডভান্সড এলিমেন্ট নাম্বার 2, রিভার্সাল। রিভার্সালকে অ্যারিস্টটল বলেছেন পেরিপেটিয়া। পেরিপেটিয়াটা কি এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব, এটা আমাদের একটু সময় নিয়ে বুঝতে হবে। রিভার্সাল এটা একটু গভীরভাবে বোঝার ব্যাপার আছে। নাম্বার 3, এলিমেন্ট নাম্বার 3, অ্যাডভান্স এলিমেন্ট নাম্বার 3, রিকগনিশন। রিকগনিশন মানে কি? রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি। রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি দেয়া। কি স্বীকৃতি দেয়া? কে স্বীকৃতি দেবে? কাকে স্বীকৃতি দেবে? এটাও আমরা ব্যাখ্যা করব। এট দ্য এন্ড, সবার শেষে, অ্যাডভান্স এলিমেন্ট নাম্বার 4, চতুর্থ এলিমেন্ট, সাফারিং। সাফারিং মানে তো আমরা জানি যন্ত্রণা ভোগ করা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, দুর্দশা, সাফারিং। এখন এটা কার সাফারিং? এটা কি ক্যারেক্টারের সাফারিং, নাকি যে দর্শক ট্র্যাজেডি যে এনজয় করবে তার সাফারিং, কোনটা? এগুলোই হচ্ছে আমাদের প্লটের অ্যাডভান্সড এলিমেন্টস। বেসিক এলিমেন্টস 5টা ছিল, এখন আমরা শুরু করছি অ্যাডভান্সড এলিমেন্ট। একটু দেখে নিই আমরা কতজন আছি। আমরা আছি 16 জন। 16 জন। আপনাদের পরিচিত কেউ যদি না এসে থাকেন প্লিজ সবাইকে বলে দেন, আমি আবার ইনভিটেশন দিয়ে দিচ্ছি গ্রুপে। এখন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। The first advanced element of plot. একটা প্লট যদি সাকসেসফুল হিসেবে একজন নাট্যকার লিখতে চায়, একজন কবি অথবা নাট্যকার, অ্যারিস্টটলের সময়ে যিনি কবি তিনিই নাট্যকার, যিনি পোয়েট তিনিই ড্রামাটিস্ট। ট্র্যাজেডি এক ধরনের কবিতা। এখানে অ্যারিস্টটলের সময় ট্র্যাজেডিকে ড্রামা হিসেবে গণ্য করা হতো না, ট্র্যাজেডিকে এক ধরনের পোয়েট্রি হিসেবে গণ্য করা হতো। ট্র্যাজেডি ইজ ওয়ান কাইন্ড অফ পোয়েট্রি, কারণ তখনও ড্রামা এর আইডিয়াটা তখন ওইভাবে ফ্লারিশ করে নাই। লিটারেচার বলতেই ওই সময়ে ধারণা করা হতো পোয়েট্রি। পোয়েট্রি ওয়াজ দ্য মাদার অফ অল লিটারেচার। আর সেই হিসেবে ট্র্যাজেডি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি অফ পোয়েট্রি। ট্র্যাজেডি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক ধরনের পোয়েট্রি। এই পোয়েট্রি আমরা বলেছি অ্যারিস্টটলের মতে পোয়েট্রি হচ্ছে মাইমেসিস অফ রিয়ালিটি, মানে কি ইমিটেশন অফ লাইফ, জীবনকে অনুকরণ করা। ট্র্যাজেডি কি অনুকরণ করবে? ট্র্যাজেডি অনুকরণ করছে হচ্ছে হিউম্যান অ্যাকশন। হিউম্যান অ্যাকশন আমরা যদি একটার পর একটা অ্যারেঞ্জ করি, সাজাই, তাহলেই আমরা প্লট রচনা করতে পারি। কিন্তু প্লট যদি সাকসেসফুল হিসেবে আমরা দাবি করতে চাই, তবে তার 5টা বেসিক এলিমেন্ট থাকতে হবে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা শুরু করছি 4 অ্যাডভান্সড এলিমেন্টস অফ প্লট। এই 4টা অ্যাডভান্সড এলিমেন্ট থাকতে হবে। অ্যাডভান্সড এলিমেন্ট নাম্বার 1, astonishment. Astonishment. A tragedy's ability to inspire fear and pity. Astonishment মানে কি? Astonishment refers to a tragedy's ability to inspire fear and pity.
দর্শকের মনে ভীতি এবং করুণার সঞ্চার করা। একটা সাকসেসফুল ট্র্যাজেডি তার প্লটটা এমন হবে যাতে দর্শকের মনে খুব প্রপারলি, যথাযথভাবে ভয় এবং করুণার জন্ম দিতে পারে। একটা ট্র্যাজেডি, সাকসেসফুল ট্র্যাজেডি will inspire fear and pity in the mind of the audience. এখন ফিয়ার অ্যান্ড পিটি এগুলো কোথা থেকে আসবে? ফিয়ার অ্যান্ড পিটি আর elicited from an audience. দর্শকের মনে ভীতি, ভয় এবং করুণার জন্ম হবে কখন? when the events, যখন ঘটনাগুলো, নাটকের ঘটনা, প্লটের ঘটনাগুলো, যখন এগুলো comes by surprise but not by chance. হঠাৎ করে ঘটনাগুলো দর্শকের সামনে ঘটানো হবে, এমনই হঠাৎ করে অ্যাকশনগুলো স্টেজে দেখানো হবে, এমনই হঠাৎ করে ইভেন্টস গুলো দর্শকের সামনে হাজির করা হবে যে দর্শক তারা হতবাক হয়ে যাবে, দে উইল বি সারপ্রাইজড। যদি আস্তে আস্তে করা হয় তাহলে কিন্তু দর্শক প্রিপেয়ার্ড থাকবে, তখন কিন্তু তার মনে ওই ইফেক্টটা প্রপারলি আসবে না, তার মনে ভয় এবং করুণা এটা কিন্তু যথার্থভাবে জন্ম নেবে না। নট বাই চান্স বাট সারপ্রাইজ, বাই সারপ্রাইজ, হঠাৎ করে, হঠাৎ করে ঘটনাগুলো সামনে ঘটবে এবং এতটাই হঠাৎ করে ঘটবে যে দর্শক তার ভেতরের ভয় এবং করুণাকে ইচ্ছে করলেও কন্ট্রোল করতে পারবে না। The audience will fail to control their fear and pity. কে বলছেন? অ্যারিস্টটল বলছেন। কি বলছেন? ট্র্যাজেডির অ্যাকশন গুলো এত হঠাৎ করে দর্শকের সামনে ঘটবে যে দর্শক তার ভীতি এবং করুণা, মনের ভয় এবং করুণাকে সে কন্ট্রোল করতে, সংযত করতে পারবে না। The audience will fail to control their fear and pity when the events will occur by surprise. এখন এই সারপ্রাইজটা জোর করে চাপিয়ে দিলে হবে না, এটাকেও খুব প্ল্যান করে স্টেজ করতে হবে। হঠাৎ করে যদি কোন রকম যুক্তি ছাড়া, উইদাউট এনি লজিক, ইফ দ্য সারপ্রাইজ অ্যাপিয়ার্স, সারপ্রাইজ যদি কোন রকম লজিক ছাড়া আসে তাহলে কিন্তু ইফেক্টটা যথাযথ হবে না। সারপ্রাইজ হলো ঠিকই, কিন্তু সারপ্রাইজের মতো সারপ্রাইজ হলো না। সারপ্রাইজের মতো সারপ্রাইজ, যথাযথ পারফেক্ট সারপ্রাইজ যদি একটা প্লটে পোয়েট, কবি আনতে চায় তাহলে the surprise that drives the tragedy must feel like it is part of a grander design. এটা হঠাৎ করে না, এটা not by chance, এটা by design. যিনি কবি, যিনি ট্র্যাজেডিয়ান, যিনি ট্র্যাজেডি লিখছেন, যিনি প্লট লিখছেন, এটা তিনি খুব ঠান্ডা মাথায় প্ল্যান করেছেন। এটা তার বড় হিউজ কম্প্রিহেন্সিভ ডিজাইন, গ্র্যান্ড প্ল্যানের একটা অংশ। এটা ঝড়ে বক মরল, সারপ্রাইজ হয়ে গেল তা না। ঝড়ে বক মরার ব্যাপারটা দর্শকরা কিন্তু আসলে সবাই কিন্তু একইভাবে এনজয় করতে পারবে না, হঠাৎ করে যদি হয়ে যায় কোন রকম প্ল্যান ছাড়া। যিনি কবি, পোয়েট, যিনি ট্র্যাজেডিয়ান, যিনি ট্র্যাজেডি লিখছেন, এটা তার একটা ঠান্ডা মাথার প্ল্যান এবং তিনি ভালো করেই জানেন যে কিভাবে আস্তে আস্তে ঘটনাকে সাজালে সারপ্রাইজটা অনেক বেশি তীব্র হয়, অনেক বেশি প্রবল হয়, অনেক পারফেক্ট হয়। when the surprise is perfect, তখন দর্শকরা চাইলেও তার যে অ্যাস্টনিশমেন্ট, তার যে ভয় এবং করুণা, সেটাকে তারা সামলাতে পারবে না। Finally, astonishment, it produces a purgation of fear and pity in the audience.
দর্শকরা যেহেতু তাদের ভয় এবং করুণাকে সংযত করতে পারবে না, দে উইল নট বি এবল টু কন্ট্রোল দেয়ার ফিয়ার এন্ড পিটি, তাদের এই ইমোশন গুলো উপচে পড়বে। যেটা গত ক্লাসে বলেছিলাম, ট্র্যাজেডি এমন হতে হবে যে আমাদের রিপ্রেসড, আমাদের মনে লুকিয়ে রাখা অনুভূতিগুলো বের হয়ে আসবে। কাপ উপচে যেমন চা পড়ে, গ্লাস উপচে যেমন পানি পড়ে, সেরকম আমাদের হৃদয় উপচে অনুভূতিগুলো বের হয়ে আসবে। উই উইল নট বি এবল টু কন্ট্রোল আওয়ার ফিয়ার এন্ড পিটি, আমাদের ফিয়ার এবং পিটি উপচে বের হয়ে আসবে। এই যে উপচে বের হয়ে আসা, এটাকে অ্যারিস্টটল বলেছেন পারজেশন, PURGATION, PURGATION, পারজেশন, নির্গমন, মানে উথলে উঠবে আমাদের ভেতরে যে ভয় এবং করুণা, যেটাকে আমরা কন্ট্রোল করে রাখি। কিন্তু আমরা এতটাই অ্যাস্টনিশড হয়ে যাব, আমরা এতটাই বিস্ময়ে হতবাক হয়ে যাব যে আমাদের ভয় এবং করুণাকে আমরা আর সামলাতে পারবো না, এটা উপচে বের হয়ে যাবে। এই পারজেশনটাকে আধুনিক সময়ে বলা হয় ক্যাথারসিস, CATHARSIS, ক্যাথারসিস। ক্যাথারসিস, এই ক্যাথারসিস টপিকটা আমরা ক্লাসের শেষে আবার টপিক রিপিট করব। আপাতত আমরা অ্যাডভান্সড এলিমেন্ট অফ প্লট নাম্বার 1 অ্যাস্টনিশমেন্টটা এইটুকুই মাথায় রাখার চেষ্টা করি। অ্যাস্টনিশমেন্ট মানে হচ্ছে প্লটটা এমন হবে যে আমাদেরকে সারপ্রাইজ দিবে হঠাৎ করে, এবং আমরা আমাদের ফিয়ার এন্ড পিটি এটাকে কন্ট্রোল করতে পারবো না। আমাদের মনের ভিতর থেকে আপনা আপনি ভয় এবং করুণা বের হয়ে আসবে। আমাদের এই দুটি ইমোশন পার্জড হবে, উপচে বের হয়ে আসবে। The audience will fail to control their fear and pity. Advanced element number 2, এটা আমাদের বুঝতে একটু সময় লাগবে। রিভার্সাল, রিভার্সাল, রিভার্সাল শব্দটা এসেছে রিভার্স থেকে, REVERSE, রিভার্স। রিভার্স মানে হচ্ছে বিপরীত, উল্টা দিকে। রিভার্স মানে হচ্ছে উল্টো, অপোজিট। রিভার্সাল মানে কি হতে পারে? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা আইডিয়াটা মাথায় নিতে হবে। Reversal is the change by which the main action of the story comes full circle. Reversal is the change. Reversal মানে হচ্ছে পরিবর্তন। Reversal মানে কি? Reversal is the change, পরিবর্তন। পাল্টে যাচ্ছে কিছু একটা। কি পাল্টে যাচ্ছে? অবশ্যই কাহিনী, প্লট পাল্টে যাচ্ছে। Reversal is the change by which, যে পরিবর্তনের মাধ্যমে, the main action of the story, গল্পের যে মূল অ্যাকশন, মূল যে ঘটনা চক্র, it comes in full circle, এটা আবার উল্টে আসবে। অনেকেই হয়তো মানে বুঝতে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য আমি আবার বলছি, রিভার্সাল কি? রিভার্সাল ইজ দ্য চেঞ্জ অফ মেইন অ্যাকশন, চেঞ্জ অফ মেইন অ্যাকশন। মেইন অ্যাকশন চেঞ্জ হবে, ঘটনা পাল্টে যাবে। আমরা বলি না ঘটনা ঘুরে যায়, ঘটনা উল্টে যায়, দাবার ছক পাল্টে যায়। ঘটনা যখন উল্টে যায়, ঘটনা মোড় ঘুরে যায় যখন, সেটাকে বলা হয় রিভার্সাল। দ্য স্টোরি কামস ফুল সার্কেল, সেটা কেমন? ফুল, কামিং ফুল সার্কেল শব্দটার আরেকটা সিনোনিম আছে, সেটাকে বলা হয় ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু স্কোয়ার ওয়ান, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার শুরুতে ফেরত আসা। একটা একটা পর্যায়ে গিয়ে আবার পেছনে শুরুতে ফেরত আসা, ব্যাক টু স্কোয়ার ওয়ান, কামিং ফুল সার্কেল আফটার এ লং সিরিজ অফ ইভেন্টস। অনেক ঘটনা ঘটার পর, অনেক পরিবর্তন হওয়ার পর, the same situation that you started with still exist. যত ঘটনাই ঘটুক, যত পরিবর্তনই হোক না কেন, সেই শুরুতে যেমন ছিল আবার সেই শুরুতে ফেরত আসা। You started with a situation, then lots of events happened.
লটস অফ চেঞ্জেস টুক প্লেস, বাট আলটিমেটলি এত কিছু ঘটার পরেও, এত পরিবর্তনের পরেও আবার সেই আগের জায়গায় ফেরত আসা। ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, কামিং ফুল সার্কেল, এটাকে বলে হচ্ছে রিভার্সাল। এখন আমরা যতই এটাকে ব্যাখ্যা করি, এক্সাম্পলস আর বেটার দেন এক্সপ্লেনেশন। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। আপনারা সবাই ইডিপাস রেক্স শুনেছেন, একটা ক্লাসিক ট্র্যাজেডি। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণটা নেই, ইন এডিপাস, এডিপাস নাটকে, দ্য মেসেঞ্জার হু কামস টু ফ্রি এডিপাস ফ্রম হিজ ফিয়ার্স অফ হিজ মাদার produces the opposite effect with his news. আপনারা যারা ইডিপাসের গল্প জানেন তারা এটা জানেন যে নাটক যখন শুরু হয় তখন ইডিপাস সে ভয়ের মধ্যে থাকে, ভেরি ওয়ারিড, ভেরি অ্যাংশাস। তার রাজত্বের মানুষজন তারা সবাই কষ্ট পাচ্ছে, তারা সবাই কষ্ট পাচ্ছে। তখন ইডিপাস চারিদিকে খোঁজ লাগালেন যে হোয়াট ইজ দ্য রিজন, আমার রাজ্যের মানুষজন এত কষ্ট পাচ্ছে কেন। তার মনের ভয় দূর করার জন্য উনি খোঁজ পাঠালেন। তার ধারণা ছিল কারণটা জানার পর তার মনের ভয় কেটে যাবে। এরপর অনেক ঘটনা ঘটলো। অবশেষে একজন মেসেঞ্জারের মাধ্যমে ইডিপাস জানতে পারলেন যে কেন তার এই রাজ্যের মানুষজন সাফার করছে। ইডিপাসের ধারণা ছিল হি উইল বি দ্য সেভিয়ার, উনি হচ্ছেন সবার মুক্তির উপায়। কিন্তু মেসেঞ্জারের কথা শোনার পর ইডিপাস জানতে পারলেন হি ইজ হিমসেলফ রেসপন্সিবল ফর অল দ্য সাফারিংস, উনি নিজেই এই সমস্যার জন্য দায়ী। উনার উদ্দেশ্য কি ছিল, উনার মনের ইচ্ছা কি ছিল, যে কারণটা জানার পর উনার মনটা শান্ত হবে। কারণটা জানার পর উল্টা, আগে যেমন তার মন অস্থির ছিল তার থেকে বেশি অস্থির হয়ে গেল। এই যে রিভার্সাল। আবারও বলছি, ফর এক্সাম্পল, ইন ইডিপাস দ্য মেসেঞ্জার হু কামস টু ফ্রি ইডিপাস ফ্রম হিজ ফিয়ার্স। ইডিপাস রাজার ধারণা ছিল মেসেঞ্জার যে ঘটনাটা নিয়ে আসবে, মেসেঞ্জার যে সংবাদ নিয়ে আসবে, এই সংবাদটা শোনার পর তার ভয় দূর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখা গেল উল্টা হলো, তার ভয় তো দূর হলোই না, বরং সে আরো বেশি ভীত হয়ে গেল, আরো বেশি শঙ্কিত হয়ে গেল। দ্য হিরো কামস ফুল সার্কেল, হিরো আবার সেই আগের জায়গায় ফেরত আসে। এত কিছু করার পরেও দেখা গেল হিরো সে কিছুই করতে পারেনি, সে আবার আগের জায়গায় ফেরত আসলো। নো ইমপ্রুভমেন্ট, কোন রকম অগ্রগতি নাই। সে এত কিছু চেষ্টা করলো, এত কিছু করলো, তারপরও সে সেই আগের জায়গায় ফেরত আসলো। এই যে আগের জায়গায় ফেরত আসা, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ব্যাক টু স্কোয়ার ওয়ান, কামিং ব্যাক ফুল সার্কেল, এটার মানে হচ্ছে রিভার্সাল। আমরা নিচের ব্যাখ্যাটুকু একটু দেখি। Oedipus is the best example of a hero who encounters such a reversal. ইডিপাস নাটকে আমাদের যিনি প্রোটাগনিস্ট, হিরো ইডিপাস, তাকে বলা হয় সবচেয়ে সেরা উদাহরণ, বেস্ট এক্সাম্পল, যদি আমরা রিভার্সালটা বুঝতে চাই। কারণ ইডিপাসের মতো এত বেশি তীব্রভাবে রিভার্সালটা ফেস করা আমরা অন্য কোন হিরোর ক্ষেত্রে আমরা দেখতে পাই না। ইডিপাস যার দেয়ালে পিঠ ঠেকে যায়, যে ব্যাক টু দ্য আর্থ, হি হিয়ার্স দ্যাট হিজ ফিয়ার্স হ্যাভ বিন অ্যালেইড। মেসেঞ্জার এসে ইডিপাসকে বলে যে ডোন্ট ওয়ারি মাই ডিয়ার কিং, আপনার ভয় এই সংবাদটা শোনার পর কমে যাবে। মেসেঞ্জারের কি ধারণা ছিল, যে কারণটা শোনার পর ভয়টা দূর হয়ে যাবে। He hears, Oedipus hears news that his fears have been allayed. রাজাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে রাজা চিন্তা করবেন না, আপনার ভয়ের কারণ দূর হয়েছে। The mystery solved, আমরা সলভ করেছি। কেন আপনার রাজ্যের মানুষজন এত কষ্ট পাচ্ছে, ইডিপাস রাজার রাজ্যের লোকজন কেন এত কষ্ট পাচ্ছে, সেই রহস্যের সমাধান হয়েছে। And then
In the course of enjoying this relief and hearing the news, ঘটনাটা শোনার পর ভয় দূর হওয়া তো দূরের কথা, আবার সে নতুন করে তার মধ্যে ভয়ের উদ্ভব হলো। He realizes that it in fact implicates him. রাজার ধারণা ছিল উনি সবাইকে উদ্ধার করবেন, কিন্তু সরিষার মধ্যেই ভূত। King himself is responsible for this unfortunate events. King himself is responsible for the terrible misfortune of the countrymen. তার দেশের মানুষজন কষ্ট পাচ্ছে, রাজার আইডিয়া ছিল উনি উদ্ধার করবেন, কিন্তু উনি কি উদ্ধার করবেন? উনি তো কারণ, রাজার জন্যই তো প্রজারা এত সাফার করছে। যখন ইডিপাসের মনে এই ধারণাটা আসলো, এই যে ঘটনাটা পুরো উল্টে গেল, ঘটনার মোড় ঘুরে গেল, এটাকেই বলা হয় রিভার্সাল। প্লট এমন ভাবে লিখতে হবে যে নাটকের এক মুহূর্তে, ড্রামা ট্র্যাজেডির একটা সময়ে পুরো কাহিনীর মোড় ঘুরে যাবে, এমন একটা কিছু ঘটবে যে টোটাল অ্যাকশন ইভেন্ট যেদিকে যাচ্ছিল পুরো উল্টা ফিরে আসবে। এটা বুঝতে হলে আপনাদেরকে ইডিপাস নাটকটার সম্পর্কে হালকা কাহিনী জানা থাকতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দ্য কিং কেম ব্যাক ইন ফুল সার্কেল, আবার সেই আগের জায়গায় ফেরত আসলো। সে এত চেষ্টা করলো, এত কষ্ট করলো, কারণ কি? কারণ কি? কে দায়ী? আমার দেশের মানুষজন কষ্ট পাচ্ছে, হু ইজ রেসপন্সিবল? উনি খুঁজতে খুঁজতে অবশেষে কারণ পেলেন, কে রেসপন্সিবল? উনি নিজেই রেসপন্সিবল। আবার ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু স্কোয়ার ওয়ান, কামিং ব্যাক ফুল সার্কেল। প্লট, একটা সাকসেসফুল প্লটের এইরকম একটা টুইস্ট থাকতে হবে। রিভার্সালকে আমরা টুইস্টও বলতে পারি। টুইস্ট, কাহিনীর টুইস্ট, যেটা এখনকার সময় হয়তো নাটকে আপনারা পাবেন, যে কাহিনীর মধ্যে একটা বড় সড়ো টুইস্ট আছে, মানে হঠাৎ করে আপনি মানে চমকে যাবেন। রিভার্সাল হচ্ছে টুইস্ট, TWIST, টুইস্ট। কাহিনীর মধ্যে টুইস্ট থাকে, আমরা কাহিনী পড়তে গিয়ে তখন চমকে যাই, আরে এটা কি হলো? পুরো কাহিনী কেম ব্যাক ফুল সার্কেল, ব্যাক টু স্কোয়ার ওয়ান। এই হচ্ছে রিভার্সাল, আমাদের অ্যাডভান্সড এলিমেন্ট নাম্বার 2। এখন আমরা আসি আমাদের অ্যাডভান্স এলিমেন্ট নাম্বার 3, রিকগনিশন। রিকগনিশন এর বাংলা হচ্ছে স্বীকৃতি, কোনো কিছুকে স্বীকৃতি দেয়া। রিকগনিশন is the change from ignorance to knowledge. Recognition কি এটা? Recognition is the change from ignorance to knowledge. Ignorance অজ্ঞতা, অজ্ঞতা থেকে knowledge জ্ঞান। প্রথমে আমরা কিছুই জানবো না, পরবর্তীতে আমরা একটা জ্ঞান লাভ করব, we will achieve a knowledge। এই যে অন্ধকার থেকে আলোয় আসা, আমি কিছুই জানতাম না, এখন জানলাম, জ্ঞান লাভ করা, এটাকে বলা হচ্ছে রিকগনিশন। একটু আগে বললাম না টুইস্ট, কাহিনীতে টুইস্ট থাকতে হবে। যখনই অডিয়েন্স সেই টুইস্ট সম্পর্কে আইডিয়া পাবে, সেই রিভার্সাল সম্পর্কে আইডিয়া পাবে, তখন সে কিন্তু অন্ধকার থেকে আলোর মধ্যে আসবে। এতক্ষণ সে ইগনোরেন্ট ছিল, টুইস্টটা জানার পর এখন বললো, তখন সে নড়ে চড়ে বসবে, আরে এতক্ষণ আমি কই ছিলাম। টুইস্ট, ঘটনার টুইস্ট ঘটার পর দ্য অডিয়েন্স দে উইল বি অ্যাওয়েকেন, তারা ঘুম থেকে জেগে উঠবে, তাদের ঘুম ভেঙে যাবে, তারা নতুন করে সবকিছু বুঝতে পারবে। So recognition is the change from ignorance to knowledge. Recognition, আমরা তার পরের পয়েন্টে যাই। Recognition usually involving people coming to understand the identities of one another or discovering whether a person has done a thing or not. রিকগনিশন কখন হয়? রিকগনিশন একটা প্লটে কখন ঘটে? একটু আগে আমরা বললাম, একটা বললাম, সেটা হচ্ছে যখন আমরা নাটকের টুইস্ট, ঘটনার টুইস্ট ধরতে পারি, ঘটনার মোড় ঘুরে যাচ্ছে, কেন ঘুরে যাচ্ছে, যখন আমরা সেটা রিকগনিশন।
রিকগনিশন কি ভাবে হতে পারে? Usually involving people coming to understand the identities of one another. কখনো হয়তো মানুষ প্লটে অচেনা কোনো একটা মানুষের পরিচয় জানা যায়। নাটকের শুরু থেকে হয়তো কোনো একটা অচেনা মানুষ প্লটে ছিল, নাটকের একটা পর্যায়ে সেই অচেনা মানুষের পরিচয় দর্শকরা জানতে পারে। এই যে নিউ নলেজ, রিকগনিশন, অর ডিসকভারিং ওয়েদার এ পারসন হ্যাজ ডান এ থিং অর নট। প্রথম থেকে হয়তো আমরা আইডিয়া করে থাকি, আরে ও এই কাজ জীবনেও করতে পারে না, ও তো নির্দোষ। পরে দেখা গেল ঘটনার টুইস্ট এমন যে যাকে আমরা সবচেয়ে সন্দেহ কম করেছি, দ্যাট পারসন ইজ দ্য কালপ্রিট। যাকে আমরা সবচেয়ে বেশি সন্দেহ করেছি ওই ব্যক্তি হচ্ছে অপরাধী। এই টুইস্টটা যখন আসে, এই টুইস্টটা, এক মিনিট আপনারা একটু ওয়েট করেন। Okay, let's resume. Sorry for the disturbance. আপনারা কি শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. Okay, thank you. আমরা কোথায় ছিলাম? রিকগনিশন জি, স্যার। কিভাবে ঘটে? রিকগনিশন কিভাবে ঘটে? নাটকের টুইস্ট অনেক ভাবে হতে পারে। ফর এক্সাম্পল, নাটক চলছে, নাটকের শুরু থেকেই একটা ক্রাইম, একটা হত্যা, হয়তো মার্ডার একটা হয়েছে, তখন আমরা চিন্তা করি কে মার্ডারার, খুনি কে হতে পারে। আমাদের সামনে 4-5 জন সাসপেক্ট থাকে, ঠিক আছে, আমরা সন্দেহ করি যে মেবি এ খুন করেছে অথবা এ খুন করেছে। অনেক সময় দেখা যায় যে যাকে আমরা সবচেয়ে কম সন্দেহ করি, যাকে আমরা গোনার মধ্যেই রাখি না, সেই হচ্ছে আসল কালপ্রিট। তখন আমরা টুইস্টটা পাই। টুইস্ট আমরা কখন পাই? যখন আমরা পুরো আনএক্সপেক্টেড ওয়েতে জানতে পারি যে আরে একে তো আমি গোনার মধ্যেই ধরি নাই, একে তো আমি সন্দেহই করি নাই, অথচ এই হচ্ছে খুনি, ঠিক আছে। অথবা এমন সময় হয় যে আমরা শুরু থেকে একজনকে সন্দেহ করি, আরে এই হচ্ছে খুনি, এই হচ্ছে আসল কালপ্রিট। কিন্তু ঘটনার টুইস্ট, নাটকের রিভার্সালের পর আমরা জানতে পারি আরে এ তো ইনোসেন্ট, এতক্ষণ ধরে যাকে আমরা খুনি বলে জানলাম সে তো নিরপরাধ। এই যে যখন আমরা এই টুইস্টের মধ্যে আসব, তখন কিন্তু আমরা রিকগনিশন পেয়ে যাব। উই উইল গেট রিকগনিশন। রিকগনিশন মানে হচ্ছে আমরা একটা সিক্রেট জানতে পারলাম। উই উইল বি এবল টু লার্ন আ সিক্রেট। এই সিক্রেটটা জানার সাথে সাথেই কি হবে? ঘটনার টুইস্ট আসবে, নাটকের টুইস্ট আসবে, প্লটের রিভার্সাল আসবে। আর রিভার্সালটা এমন যে আমরা হঠাৎ করে আমরা সারপ্রাইজড হয়ে যাব। একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। একটু আগে যে বললাম, প্রথম অ্যাডভান্স এলিমেন্ট নাম্বার 1 অ্যাস্টনিশমেন্ট, নাম্বার 2 রিভার্সাল, নাম্বার 3 রিকগনিশন। এই তিনটা কিন্তু একসাথে ঘটছে। যখন আমরা সিক্রেট জানতে পারছি, ঘটনা টুইস্ট, নাটকের টুইস্টটা আমরা জানতে পারছি, তখন আমাদের রিকগনিশন আসছে। রিকগনিশন মানেই হচ্ছে ওই পয়েন্ট থেকে রিভার্সাল, নাটকের টুইস্ট। আর টুইস্টটা এমন সারপ্রাইজিং যে আমরা অ্যাস্টনিশড হয়ে যাই, অবাক হয়ে যাই। এবং ট্র্যাজেডির ক্ষেত্রে যেটা হয়, আমাদের মনে পিটি এবং ফিয়ার, ভয় এবং করুণার জন্ম হয়। দ্য বেস্ট ফর্মস অফ রিকগনিশন, সবচেয়ে চমৎকার রিকগনিশন কখন ঘটে? দিজ আর লিঙ্কড উইথ এ রিভার্সাল, যেটা একটু আগেই বললাম যে রিকগনিশন এন্ড রিভার্সাল আপনার ঘটনার টুইস্ট এন্ড সিক্রেট, এটার সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড। সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম রিকগনিশন ওইটাই যেটা রিভার্সালের সাথে কানেক্টেড। যখনই রিভার্সালটা হবে তখনই আমাদের রিকগনিশন আসবে। যখনই ঘটনার প্লটের টুইস্ট আসবে তখনই আমরা জানতে পারবো, সিক্রেটটা জানতে পারবো। অ্যাজ ইন ইডিপাসে যখন আমরা জানতে পারি যে কিং হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস সাফারিংস, তখন আমাদের রিকগনিশন আসে। আমরা এর আগে অজ্ঞান থাকি,
উই রিমেইন ইগনোরেন্ট, আমরা জানি না, কিছুই জানি না যে এর জন্য কে দায়ী। আমরা হঠাৎ করে আমাদের মধ্যে রিকগনিশন আসে, রিকগনিশন যখনই আসে তখনই ঘটনার টুইস্ট আমরা বুঝতে পারি এবং প্লটে রিভার্সাল চলে আসে। তার মানে কি, রিভার্সাল এন্ড রিকগনিশন একটা আরেকটার সাথে কানেক্টেড। রিভার্সাল এন্ড রিকগনিশন দে আর লিঙ্কড উইথ ইচ আদার। রিকগনিশনের মাধ্যমেই আমাদের মধ্যে নলেজটা আসে এবং আমরা ঘটনার টুইস্ট জানতে পারি। উইথ রিকগনিশন রিভার্সাল কামস, এন্ড ইন ট্যান্ডেম, ট্যান্ডেম মানে কি, ট্যান্ডেম মানে হচ্ছে সাইমালটেনিয়াসলি, একই সাথে, it will produce pity and fear from the audience, একটার সাথে আরেকটা কানেক্টেড। রিকগনিশনের সাথে রিভার্সাল কানেক্টেড, রিভার্সালের সাথে অ্যাস্টনিশমেন্ট কানেক্টেড। আমাদের 1 2 3 এই তিনটাই কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। অ্যাডভান্স এলিমেন্ট নাম্বার 1 2 3 they are deeply connected with each other. রিকগনিশন হলেই রিভার্সাল আসবে, রিভার্সাল হলেই অ্যাস্টনিশমেন্ট আসবে। তিনটা অনেকটা সাইমালটেনিয়াসলি একই সাথে ঘটে যাবে এবং এত সারপ্রাইজড হবে অডিয়েন্স যে দে উইল ফেল টু কন্ট্রোল দেয়ার পিটি এন্ড ফিয়ার। নিচের আমরা ব্যাখ্যাটা পড়লে আমাদের আরো সহজ হবে বুঝতে। রিকগনিশন ইজ এ টুল, রিকগনিশন ইজ এ টুল, রিকগনিশন হচ্ছে একটা টেকনিক টু অ্যাচিভ দিস রিভার্সাল অর বাই প্রোডাক্ট অফ ইট। রিভার্সাল ঘটনার টুইস্ট, টুইস্ট তো এমনিতে আসবে না। টুইস্ট কখন ঘটনায় আসে, যখন আমরা স্পেশাল সিক্রেট জানতে পারি, তাই না? ঘটনার সিক্রেট যখন আমরা হঠাৎ করে জানতে পারি, হঠাৎ করেই আমরা টোটালি আনএক্সপেক্টেড একটা সিক্রেট নলেজ পেয়ে যাই, তখন রিভার্সাল হয়, ঘটনার টুইস্ট আমরা বুঝতে পারি এবং আমরা অবাক হয়ে যাই। রিকগনিশন ইজ এ টুল টু অ্যাচিভ দিস রিভার্সাল। ঘটনার প্লটের রিভার্সাল আমরা কিভাবে ক্রিয়েট করব? উইথ দ্য হেল্প অফ রিকগনিশন। দর্শকদেরকে একটা সিক্রেট আমরা জানতে দিব নাটকের মাধ্যমে। ইন দিস কেস Oedipus recognizes the true identity of his father and mother. Oedipus Rex, এই যে আমরা নাটকের কথা বারবার বলছি, উদাহরণ হিসেবে টানছি, এই ইডিপাস নাটকে রিকগনিশনটা কখন আসে? যখন দর্শকরা জানতে পারে, ইডিপাস জানতে পারে মানে হচ্ছে একই সাথে দর্শকও জানতে পারে, when the audience and Oedipus himself recognizes the true identity of his father and mother. তার বাবা মার সত্যিকারের পরিচয় যখন ইডিপাস জানতে পারে, ইডিপাস জানতে পারে যে ইডিপাস যাকে হত্যা করেছে সেই ব্যক্তি হচ্ছে তার সত্যিকারের বাবা, এবং ইডিপাস যাকে বিয়ে করেছে that woman is his mother. এই নলেজটা যখন আসে, this devastating knowledge, তখন ইডিপাসও ভেঙে পড়ে আর দর্শক তারা চমকে যায়, কি হলো এটা, ভয়ঙ্কর একটা ঘটনা। এই যে এক্সট্রিম রিকগনিশন, এখান থেকেই আসে হচ্ছে রিভার্সাল, প্লটের টুইস্ট। আর তখন একই সাথে সাইমালটেনিয়াসলি দ্য অডিয়েন্স দে আর শকড, দে আর অ্যাস্টনিশড, তারা তাদের ভয় এবং করুণা সামলে রাখতে ব্যর্থ হয়। ইডিপাস এক মুহূর্তে যখন তার সত্যিকারের বাবা মার পরিচয় জানতে পারে, দ্য নেচার অফ হিজ ওন ক্রাইমস, এবং সে যে কি ভয়ঙ্কর অপরাধ করেছে তখন সেটা সে জানতে পারে, and the accuracy of the prophecy. Prophecy হয়েছিল যে this boy will kill his own father and marry his own father. এই ভয়ঙ্কর প্রফেসি কিভাবে সত্য হয়ে গেল? The whole audience, they are shocked, they are astonished. In one swift blow, এক পলকে, এক ঝাপটায়, Oedipus has come full circle and is now the victim of his own search for justice and truth. Oedipus নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, Oedipus নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে এসেছে। Oedipus সে যে সিক্রেট নলেজ মেসেজ জানার জন্য এত চেষ্টা করলো, দেখা গেল সেই মেসেজ তার ধ্বংসের কারণ।
এই যে আমরা যখন সিক্রেট নলেজ লাভ করি কোন ট্র্যাজেডির ঘটনা বা প্লটের স্পেশাল সিক্রেট হচ্ছে সেই স্পেশাল নলেজ যেটা আমাদের মধ্যে রিকগনিশন নিয়ে আসবে। রিকগনিশন মানেই হচ্ছে আমরা ঘটনার টুইস্ট জানতে পারবো, রিভার্সাল সম্পর্কে জানতে পারবো। আর এই দুইটা একই সাথে নিয়ে আসবে অ্যাস্টনিশমেন্ট। স্পেশাল এলিমেন্ট নাম্বার 1, 2, 3 দে অলমোস্ট হ্যাপেন সাইমালটেনিয়াসলি, তারা একই সাথে ঘটে। আমি যদি র্যাঙ্কিং করি তাহলে সবার আগে ঘটে কি? সবার আগে ঘটে হচ্ছে রিকগনিশন। আমরা একটা সিক্রেট জানতে পারি যেটা আমরা মাথায়ও আসে নাই, আমরা চিন্তাও করতে পারি নাই। যখনই আমরা রিকগনিশন পেয়ে যাব তখনই প্লটে রিভার্সাল আসবে, পুরো ঘটনার মোড় পাল্টে যাবে। এমনই সে সিক্রেট যে পুরো ঘটনার মোড় পাল্টে গেল, আমূল পাল্টে গেল। আর যখনই রিভার্সাল চলে আসবে দর্শক হতবাক হয়ে যাবে। দে উইল বি অ্যাস্টনিশড, দে উইল বি পার্জড। ওদের মধ্যে ফিয়ার এন্ড পিটির পার্জেশন হবে, ক্যাথারসিস হবে। Let's come to the last advanced element of plot. প্লটের লাস্ট এলিমেন্ট, অ্যাডভান্সড এলিমেন্ট, সাফারিং। সাফারিং বলতে কি আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি। সাফারিং মানেই তো হচ্ছে দুর্দশা, কষ্ট পাওয়া। সাফারিং সাফারিং মানে কি? a destructive or painful action। অবশ্যই সাফারিং মানে কি? পেইনফুল অ্যাকশন, যন্ত্রণা। সাফারিং মানেই তো যন্ত্রণা, ধ্বংসাত্মক তীব্র যন্ত্রণা। a destructive or painful action which is often the result of a reversal or recognition। যখনই যখনই রিকগনিশন আসে মানে হচ্ছে ট্র্যাজেডির ক্যারেক্টার গুলো একটা সিক্রেট জানতে পারে। ক্যারেক্টার গুলো জানতে পারে মানে হচ্ছে একই সাথে অডিয়েন্সও জানতে পারে, তখন রিভার্সাল হয়। রিকগনিশন এন্ড রিভার্সাল যখন ঘটে তখন ট্র্যাজেডির ক্যারেক্টার গুলো তারা কষ্ট পায়, তারা সাফার করে। ক্যারেক্টার গুলোর কষ্ট দেখে অডিয়েন্স তারাও সাফার করে, একটা যন্ত্রণার সৃষ্টি হয়। ট্র্যাজেডিতে সাধারণত এই সিক্রেট টুইস্ট এটা যন্ত্রণাদায়ক হয়। টুইস্ট ইজ পেইনফুল, টুইস্ট ইজ অ্যাগনাইজিং। রিকগনিশন অ্যান্ড রিভার্সাল এই দুটো হচ্ছে যন্ত্রণাদায়ক, যন্ত্রণা দেবে। A destructive or painful action which is often the result of a reversal or recognition। এই রিভার্সাল রিকগনিশন এই দুইটা শুধুমাত্র দর্শককে যন্ত্রণা দেবে তাই না, একই সাথে ক্যারেক্টার গুলো তারাও যন্ত্রণা পাবে। অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্যাট আ সিম্পল প্লট যদি সিম্পল হয়, সিম্পল বলতে এখানে উনি নেগেটিভ অর্থে সিম্পল বলছেন, মানে হচ্ছে একেবারে মানে আনাড়ি প্লট যদি অতটা ভালো না হয় তাহলে ইট omits a reversal or recognition। সাধারণত মানে প্লট না, সেখানে আমরা রিভার্সাল অর রিকগনিশন পাই না। নাটকে যদি টুইস্ট না থাকে, আপনারাই বলেন, আপনারা নাটক যখন দেখেন নাটকের আমরা টুইস্ট খুঁজি না? টুইস্ট যদি না থাকে আমরা কি এনজয় করি? টুইস্ট কখন আসবে? যখন দর্শকরা, ক্যারেক্টারের সাথে সাথে দর্শকরা একটা স্পেশাল সিক্রেট জানতে পারবে, এবং সিক্রেট জানার সাথে সাথে টোটাল কাহিনী চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের মাথা ঘুরে যাবে, আরে বাপরে কি দেখলাম। এই যে রিভার্সাল এন্ড রিকগনিশন এটা কিন্তু সাধারণ সিম্পল মানে অর্ডিনারি প্লটে আমরা খুঁজে পাই না। বাট আ কমপ্লেক্স প্লট হ্যাজ ওয়ান অর দ্য আদার অর বোথ ইফ ইট ইজ ট্রুলি ট্রান্সেন্ডেন্ট। রিকগনিশন এন্ড রিভার্সাল এই দুইটা যদি একসাথে থাকে তাহলে সবচেয়ে পারফেক্ট হয়, আর যদি যে কোনো একটা থাকে তখন সেটা মোটামুটি। আর যদি দুইটার কোনোটা না থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ইনকমপ্লিট প্লট, ওটা হচ্ছে অর্ডিনারি মানে র্যান্ডম, ওটা কেউ মনে রাখবে না। কিন্তু যদি কোনো প্লটে আমরা রিকগনিশন এন্ড রিভার্সাল দুইটা একসাথে পাই, ইফ
উই ক্যান গেট টুগেদার, এই যে এই দুইটাকে যদি আমরা একসাথে পেয়ে যাই, তাহলে সেই নাটক কিন্তু বহুদিন পর্যন্ত মানুষ মনে রাখে, নাটকগুলো দর্শক প্রিয়তা পায়, মানুষজন বহুদিন পর্যন্ত সেই নাটক এনজয় করে। অল ট্র্যাজেডিজ, যত ট্র্যাজেডি আমরা এনশিয়েন্ট গ্রিক, এটা কিন্তু আমরা বলছি অ্যারিস্টটলের পার্সপেক্টিভ থেকে, তখনকার গল্প অনুযায়ী, আপনি কিন্তু এখনকার সাথে মিলালে হবে না। অ্যারিস্টটল কি বলছেন? All tragedies, however, depend on suffering as a part of its attempt to elicit pity and fear from the audience. আমরা কখন ক্যাথারসিস ফিল করি, কখন আমাদের যে পিটি এন্ড ফিয়ার পার্জড হয়, আমাদের ভেতর থেকে ভীতি এবং করুণা, ভয় এবং করুণা কখন উপচে বের হয়ে আসে? যখন আমরা নাটকে দেখতে পাই আমাদের পছন্দের চরিত্রগুলো সাফার করছে, তারা কষ্ট পাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, তাদের চোখ বেয়ে পানি পড়ছে, আমাদের চোখ দিয়েও পানি পড়ছে, ক্যারেক্টারগুলোর কষ্ট দেখে আমাদেরও কষ্ট লাগছে। The sufferings of the characters, it brings suffering in our mind as well. আমাদের পছন্দের চরিত্রগুলো তারা এতটাই যন্ত্রণায় থাকে, এতটাই কষ্ট পায়, তারা এতটাই সাফার করে যে তাদের কষ্ট দেখে আমাদের চোখে পানি চলে আসে, আমরা ফিল করতে পারি, তাদের জন্য আমাদের প্রচুর মায়া হয়, প্রচন্ড মায়া হয়। এই যে ক্যারেক্টারের সাফারিং দেখে অডিয়েন্স অথবা রিডার, পাঠক বা দর্শকের মনে যে এক ধরনের অনুভূতির জন্ম হয়, তাদের চোখ দিয়ে পানি পড়ে, তাদের মধ্যে একটা ভয় এবং করুণার সৃষ্টি হয়। করুণার সৃষ্টি হয় কেন? কারণ ওই ক্যারেক্টারের জন্য মায়া লাগে। আর ভয় কেন সৃষ্টি হয়? কারণ আরে ওই ক্যারেক্টারটা যে কারণে কষ্ট পাচ্ছে, সেই ত্রুটি, সেই দোষ তো আমারও আছে, তার মানে যে কোনো মুহূর্তে আমিও সাফার করতে পারি, আমার মধ্যে সেই ভয়টা কাজ করে। উই আর অ্যাফ্রেড, যে কোনো মুহূর্তে আমিও সাফার করতে পারি। আমার পছন্দের ক্যারেক্টার, ও তো আমার থেকে কত গুণে ভালো, ও যদি সাফার করে আমি কেন সাফার করব না, আমিও যে কোনো মুহূর্তে সাফার করতে পারি। আমার মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করে। একই সাথে আমার পছন্দের ক্যারেক্টার, সে এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, তার কষ্ট দেখে আমার চোখে পানি চলে আসছে। এই যে যখন চোখে পানি চলে আসা, এটাই হচ্ছে ক্যাথারসিস, এটাই হচ্ছে আমার হৃদয়ের যে ভীতি এবং করুণা আমাদের চোখের পানির মাধ্যমে বের হয়ে আসে। পারজেশন, ক্যাথারসিস, ক্যারেক্টারের সাফারিং দেখে সাফারিংটা আমাদের মধ্যেও ট্রান্সফার হয়, রিডার বলি, পাঠক বলি, অথবা অডিয়েন্স, দর্শক বলি, কষ্টটা ট্রান্সফার হয় আমাদের পছন্দের ক্যারেক্টার গুলো থেকে আমাদের হৃদয়ে ট্রান্সফার হয়। তখন উইথ আওয়ার টিয়ার্স ক্যাথারসিস হ্যাপেন্স, আমাদের ভেতর থেকে ভয় এবং করুণা চোখের পানির মাধ্যমে বের হয়ে আসে, এবং এটাই হচ্ছে পারজেশন, ক্যাথারসিস। আচ্ছা, আমরা ব্যাখ্যাটা দেখলেই মোটামুটি আইডিয়াটা চলে আসবে। It does not refer simply to a character's endurance of physical and emotional pain. সাফারিং মানে যে শুধু ওই শারীরিক বা মানে ইমোশনাল যন্ত্রণা তা কিন্তু না। নট সিম্পলি ক্যারেক্টার্স ফিজিক্যাল এন্ড ইমোশনাল পেইন। নাটকের একটা ক্যারেক্টার সে ব্যথা পাইছে বা কষ্ট পাচ্ছে, ব্যথা পেয়েছে বা কষ্ট পেয়েছে, তারা কান্না করছে, তারা কষ্ট পাচ্ছে। এখন সেই ক্যারেক্টারের কষ্ট দেখে যদি দর্শকের মনে করুণার উদ্রেক না হয়, ভীতির উদ্রেক না হয়, তাহলে কিন্তু সেটা সত্যিকারের সাফারিং না। সাফারিংটা শুধুমাত্র নাটকের ক্যারেক্টারে যদি আসে তাহলে কিন্তু হবে না, সাফারিংটা আমাদের মনেও আসতে হবে। কমেডি নাটকগুলোতে দেখেন না, অনেক সময় অনেক ক্যারেক্টার সাফার করে, প্রচুর ব্যথা পায়, ব্যথা পেয়ে কাতরাতে থাকে, কিন্তু তাদের ব্যথা দেখি কি আমাদের কষ্ট লাগে? আমরা তো হাসতে থাকি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ধাম করে একজন মানুষ ঠাস করে কাদার মধ্যে পড়ে গেল, আমাদের তো খুব কম সময় আমাদের মধ্যে এই পিটি এন্ড ফিয়ার আসবে, আমাদের মধ্যে লাফটার কাজ করবে বেশি। সাফারিং মানে শুধুমাত্র ক্যারেক্টার যদি সাফার করে সেটাকে কিন্তু সাফারিং বলে না। সাফারিং আমরা সেটাকেই বলবো যেটা ক্যারেক্টারের থেকে অডিয়েন্সের মনে ট্রান্সফার হবে।
শুধুমাত্র ক্যারেক্টার যদি ফিজিক্যাল ইমোশনাল পেইন এন্ডিওর করে তাহলে সেটাকে সাফারিং আমরা বলবো না। ইন অর্ডার টু ট্রুলি প্রডিউস ক্যাথারসিস, যদি আমরা ক্যাথারসিস সত্যি সত্যি অ্যাচিভ করতে চাই, দ্য কামিংলিং মানে হচ্ছে কম্বিনেশন, মিক্সচার। কামিংলিং মানে হচ্ছে মিক্সচার, কম্বিনেশন। দ্য কম্বিনেশন অফ ফিয়ার এন্ড পিটি ইন অডিয়েন্স, রিভার্সাল অর রিকগনিশন। এই সাফারিং ইজ দ্য রেজাল্ট অফ রিকগনিশন অ্যান্ড রিভার্সাল। তাহলে আমরা র্যাঙ্কিংটা করে ফেলি আমাদের সুবিধার জন্য। যখনই আমরা একটা প্লট এনজয় করব, কাহিনী যখন আমরা এনজয় করব, তখন সবার আগে আসবে হচ্ছে সিক্রেট নলেজ, সবার আগে আসবে হচ্ছে রিকগনিশন। আমরা গোপন একটা তথ্য, একটা গোপন সংবাদ জানতে পারবো, যেটা এতদিন পর্যন্ত গোপন ছিল, রিকগনিশন। রিকগনিশনের সাথে সাথেই আসবে হচ্ছে রিভার্সাল। রিভার্সাল আসার সাথে সাথেই সাইমালটেনিয়াসলি আমাদের মধ্যে অ্যাস্টনিশমেন্ট আসবে, আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাব, আমাদের মধ্যে আমরা অবাক হয়ে যাব। এবং এরপর আসবে হচ্ছে সাফারিং। সবার শেষে আসবে করবে ক্যারেক্টাররা সাফার করবে ফিজিক্যালি ইমোশনালি। সেই চরিত্রের সাফারিং দেখে দর্শকের মনেও সাফারিং তৈরি হবে। They will fail to control their fear and pity, and they will fail to contain their tears. তাদের চোখ বেয়ে পানি পড়বে, তাদের ভেতরের অনুভূতি পার্জড হবে, পার্জেশন হবে, ক্যাথারসিসের জন্ম হবে। তাহলে প্রথমে রিকগনিশন, একটা সিক্রেট জানতে পারবে ক্যারেক্টাররা, শুধু ক্যারেক্টাররা না, একই সাথে দর্শকরাও জানতে পারবে। সেই সিক্রেট জানার সাথে সাথে, রিকগনিশনের সাথে সাথে আসবে হচ্ছে টুইস্ট, রিভার্সাল। ঘটনার টুইস্ট আসবে, রিভার্সাল, ব্যাক টু ফুল সার্কেল, ব্যাক টু স্কোয়ার ওয়ান। এবং এর ফলে কি হবে, আমরা দর্শকরা অবাক হয়ে যাব। দ্য রিডার, দ্য অডিয়েন্স, দে উইল বি অ্যাস্টনিশড। অবাক হবে, এটা পজিটিভ অর্থে না, এটা নেগেটিভ অর্থে, মানে তারা আঘাত পাবে, শকড হবে। এবং আলটিমেটলি নাম্বার 4, সাফারিং। আমাদের পছন্দের ক্যারেক্টার, তারা ফিজিক্যালি এবং ইমোশনালি দে উইল ফিল অ্যাগনি, ইন্টেন্স পেইন, এবং তাদের যন্ত্রণা দেখে, তাদের সাফারিং দেখে দর্শকের মনেও ভীতি এবং করুণার উদ্রেক হবে। ফিয়ার অ্যান্ড পিটি, purgation of fear and pity will happen in the mind of the audience or the reader. তাহলে এই হচ্ছে this is how the 4 advanced elements are connected with each other. এইভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড। প্রথমে রিকগনিশন, আমরা গোপন কিছু জানতে পারবো, সিক্রেট নলেজ পাবো। রিকগনিশনের সাথে সাথে হবে হচ্ছে রিভার্সাল, রিভার্সালের সাথে সাথেই হবে হচ্ছে অ্যাস্টনিশমেন্ট, এবং আলটিমেটলি কনসিকুয়েন্স হচ্ছে সাফারিং। রিকগনিশন, রিভার্সাল, অ্যাস্টনিশমেন্ট, সাফারিং, দিস ইজ হাউ the 4 advanced element of plot are connected with each other. এইভাবেই 4টা এলিমেন্ট কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। এখন আমরা এক্সাম্পলটা দেখি। The more surprising the reversal or recognition, যত বেশি রিকগনিশনটা যত শকিং হবে, রিভার্সালটা সেরকম প্রবল হবে, অ্যাস্টনিশমেন্ট তত ডিপ হবে, সাফারিংটাও তত প্রবল হবে। রিকগনিশনটা যত শকিং হবে, রিভার্সালটা তত স্ট্রং হবে, একই সাথে তত বেশি শকড, তত বেশি অ্যাস্টনিশমেন্ট, ফাইনালি তত বেশি সাফারিং, একটার সাথে আরেকটা কানেক্টেড। অ্যাজ ইন কেস অফ ইডিপাস নাটকে, the more the audience will themselves suffer emphatically, realizing that they too have been ambushed by causal chain of the plot. দর্শক তারা ইডিপাস নাটক দেখার পর তারাও শকড হয়, তারাও চমকে যায়। Even as objective observers,
audience members too are flawed. আমরা নাটক দেখতে 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 ওই ক্যারেক্টারের প্রতি আমাদের মায়া জন্মে যায়, আমরা তাদের প্রতি উইক হয়ে যাই। তখন আমরা যখন দেখতে পারি যে আমাদের হিরো তারা সাফার করছে, তখন কিন্তু আমরা আমাদের আবেগটা কন্ট্রোল করতে পারি না। We cannot control our emotion. We cannot contain our fear and pity. And thus, we learn from the tragic hero's fate. আমরা কেন ভয় পাই? কারণ আমার নায়ক যে কারণে সাফার করছে, প্রিয় নায়ক, সেই দোষ ত্রুটি আমার মধ্যেও আছে। আমিও যে কোনো সময় সাফার করতে পারি, এই করুণ পরিণতি যে কোনো সময় আমার মধ্যেও আসতে পারে, এবং আমার এই নায়ক, প্রিয় নায়ককে দেখে আমার মনে সত্যিকারের সহানুভূতি, রিয়েল এমপ্যাথি, নট অনলি সিম্প্যাথি, এমপ্যাথি, সহমর্মিতা আমাদের মধ্যে আসে। উই ফেইল টু কন্টেইন আওয়ার টিয়ার্স, আমরা চোখের পানি কন্ট্রোল করতে পারি না। উই ক্যানট কন্ট্রোল আওয়ার টিয়ার্স, চোখের পানি চোখ দিয়ে বের হয়ে যায়। যখন চোখের পানি চোখ দিয়ে বের হয়ে যায়, ওই মোমেন্টটা হচ্ছে ক্যাথারসিস। আচ্ছা, ক্যাথারসিসটা আমরা আবার আসবো, তার আগে এই হচ্ছে অ্যাডভান্সড, 4 অ্যাডভান্স এলিমেন্টস, এই চারটা একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন হচ্ছে খুব সংক্ষেপে আমরা স্ট্রাকচারটা দেখবো, ট্র্যাজেডির স্ট্রাকচার, স্ট্রাকচারাল পার্টস। এটা বেশিক্ষণ লাগবে না, খুব খুব অল্প। এটা 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 খুবই সিম্পল আইডিয়া। স্ট্রাকচারাল পার্টস অফ এ ট্র্যাজেডি, ট্র্যাজেডির পার্ট গুলো আমরা যদি চিন্তা করি, স্ট্রাকচার, কাঠামো, কাঠামো যদি চিন্তা করি, তাহলে ট্র্যাজেডির পার্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে দ্য প্রোলগ। প্রোলগ কি? ইন্ট্রোডাক্টরি সেকশন, সূচনা। দ্য পার্ট অফ দ্য ট্র্যাজেডি which precedes the first undivided utterance of the chorus. প্রোলগ মানে হচ্ছে সূচনা। ট্র্যাজেডির শুরুতে যে বিগিনিংটা থাকে, ইন্ট্রোডাকশন, এটাকে বলে প্রোলগ। প্রোলগের পরপরই ক্যারেক্টারদের ডায়লগ শুরু হয় না। স্যার, এটা কি একটা আলাদা পার্ট? আমরা এতক্ষণ জানলাম হচ্ছে বেসিক এলিমেন্টস এবং অ্যাডভান্স এলিমেন্টস। এখন আমরা আলোচনা করছি হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডি যখন শুরু হয়, তার যে সূচনার পার্টটা, এটা হচ্ছে প্রোলগ, ইন্ট্রোডাক্টরি পার্ট। এখন সূচনার পার্টের পরপরই কিন্তু ডায়লগ গুলো শুরু হয় না, তার আগে কোরাস। ইন এনশিয়েন্ট গ্রিক কালচার, ট্র্যাজেডিতে, এই যে আপনারা পাশে ছবি দেখতে পাচ্ছেন, নাটকে ক্যারেক্টার গুলো আসার আগে দেখা যায় যে 8, 10, 12 জন বা 20 জন বা 25 জন একই রকম ড্রেস পরা, একই রকম দেখতে কিছু ক্যারেক্টার স্টেজের পাশে দাঁড়িয়ে থাকে বা সাইডে দাঁড়িয়ে থাকে। এরা একসাথে গান গায়, একসাথে আবৃত্তি করে, একসাথে কথা বলে। কোরাস, কোরাস সম্পর্কে আপনারা একটু আইডিয়া নিয়ে নেবেন। আশা করি আপনারা সবাই জানেন, কোরাস সম্পর্কে আইডিয়া করে নেবেন। এই কোরাস, তারা একসাথে গান গায়। The chorus sings, dances, or speaks in verse. এরা they actually connects the characters with the audience. তারা হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করে। কোরাস, তারা কিন্তু নাটকের চরিত্র না, they just help to narrate the events. ঘটনাগুলো তারা ন্যারেট করতে হেল্প করে। তারা they act as the speakers or narrators of the tragedy. তারা ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, তারা অতীতে কি হবে, বর্তমানে কি হবে, এই যে ভবিষ্যৎবাণী দেওয়া, একটা আবহ তৈরি করা, তারপরে ক্যারেক্টারের সাথে অডিয়েন্সের একটা ব্রিজ তৈরি করা, এটা হচ্ছে কোরাসের কাজ। এই কোরাস হচ্ছে প্রোলগের পরপরই তারা গান গায়। এটা হচ্ছে আমরা এনশিয়েন্ট গ্রিক ট্র্যাজেডিতে আমরা দেখতে পাই। করিক সং এর পর আছে হচ্ছে এপিসোড। এপিসোড হচ্ছে যখন ক্যারেক্টার গুলো এসে ডায়লগ বলে। এই হচ্ছে মূল ট্র্যাজেডি হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, এপিসোড। এপিসোড ইজ দ্য পার্ট অফ ট্র্যাজেডি বিটুইন কোরিক সং। কোরিক সং এর মাঝখানে এপিসোড আসে। এই এপিসোডই হচ্ছে যখন আমাদের নাটকের মূল চরিত্রগুলো
আমাদের নায়ক নায়িকা অথবা নায়কের বাবা মা অথবা নায়কের বন্ধু বান্ধবী অথবা সাইড নায়ক সাইড নায়িকা তারা যখন ডায়লগ বলে ওটাকে বলে এপিসোড। আর আমাদের ট্র্যাজেডি যখন শেষ হয়, দ্য এন্ডিং, ওটাকে বলে এক্সোড, EXODE। এই এক্সোড হচ্ছে দ্য ক্যাটাস্ট্রফি অর দ্য কনক্লুশন অফ দ্য প্লে, নাটকের শেষ, ক্যাটাস্ট্রফি। যখন লাস্ট সিরিয়াস মোমেন্টে কি হয়, সাধারণত আমাদের নায়ক বা নায়িকা তারা মৃত্যুবরণ করে, তারা কিলড মার্ডার্ড হয়, মানে তারা খুন হয় অথবা তারা সুইসাইড করে। আমাদের আমাদের পছন্দের চরিত্রগুলো তারা ইদার খুন হয় অথবা তারা সুইসাইড করে, বেশিরভাগ সময় সুইসাইড করে। The central character will commit suicide or die. That is the catastrophe and ending of the play. এটাকে বলি আমরা এক্সোড। তাহলে প্রোলগ, কোরিক সং, এপিসোড, এক্সোড। এখন এটাকে আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী দেখি, এই যে আমাদের 13 স্লাইডে দেখেন সাইডে দেয়া আছে একটা স্ট্রাকচার করে, প্রোলগ দিয়ে শুরু হবে, তারপর কোরিক সং, কোরাসে সে গান গাবে, আমাদেরকে ইনফরমেশন দিবে, তারপর নাটকের মূল চরিত্ররা আসবে, এপিসোড, অ্যাক্ট 1, তারপর অ্যাক্ট যখন শেষ হয়ে যাবে আবার কোরাস আসবে, কোরাসে সে গান গাবে, তারপর আবার এপিসোড, মূল চরিত্ররা আসবে, তারপর আবার কোরাস আসবে, তারপর এপিসোড। এপিসোড মানে হচ্ছে এখানে মূল চরিত্ররা ডায়লগ এক্সচেঞ্জ করবে, আর কোরিক সং এখানে হচ্ছে কোরাস গান গাবে, সবার শেষে এক্সোড, দ্য এন্ডিং। সো দ্য স্ট্রাকচার অ্যান্ড কি কনসেপ্টস, এই হচ্ছে স্ট্রাকচার, আর এই হচ্ছে অ্যাডভান্স এলিমেন্টস, অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সাফারিং। আজকের ক্লাস আমরা শেষ করব ক্যাথারসিস দিয়ে। অলরেডি আমরা ক্যাথারসিস সম্পর্কে জানি, একটা ফাইনাল ফিনিশিং আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ক্যাথারসিস, ক্যাথারসিস মানে হচ্ছে পারজেশন, আমাদের আবেগের বহিঃপ্রকাশ, আমাদের আবেগ, আমাদের ইমোশন যখন ভেতর থেকে বের হয়ে আসে, সাধারণত চোখের পানির মাধ্যমে। আমাদের ইমোশন যখন টিয়ার্স এর মাধ্যমে বের হয়ে আসে, তখন এই যে চোখের পানি টপ টপ করে পড়ে যখন অডিয়েন্সের, তখন এটাকে বলা হয় ক্যাথারসিস, আবেগ প্রশমিত হয় চোখের পানির মাধ্যমে। আমাদের যে আবেগটা ভেতরে জন্ম নেয়, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, উপচে বের হয়ে আসে, সেটা চোখের পানির, চোখের জলের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। এটাকে অ্যারিস্টটল বলছেন পারজেশন, ক্যাথারসিস। ক্যাথারসিস কি বস্তু? ক্যাথারসিস ইজ the process of releasing and thereby providing relief from strong or repressed emotions. আমাদের ভেতরে যে স্ট্রং রিপ্রেসড ইমোশনস থাকে, যে যে আবেগ অনুভূতিগুলোকে আমরা ইচ্ছে করে দমিয়ে রাখি, ভেতরে বুক চাপা দিয়ে রাখি, ভেতরে চেপে রাখি, আমাদের ভেতরের অনুভূতি, আমাদের স্ট্রং ইমোশনস, আমাদের যে আবেগ আমরা আমাদের বুকের ভেতর পুষে রাখি, আমরা যেটাকে দমিয়ে রাখি, চেপে রাখি, সেটা যখন বের হয়ে আসে, রিলিজড হয়, সেটাকে বলা হয় ক্যাথারসিস। তাহলে রিলিজ অফ স্ট্রং অর রিপ্রেসড ইমোশনস, আমাদের ভেতরের স্ট্রং রিপ্রেসড ইমোশনসকে যখন আমরা রিলিজ করি এবং সেই স্ট্রং রিপ্রেসড ইমোশন থেকে যখন আমরা মুক্তি পাই, রিলিফ পাই, তখন এটাকে বলা হয় ক্যাথারসিস। ক্যাথারসিস কেন হয়? ক্যাথারসিস সহমর্মিতা, সমবেদনা, সহানুভূতির কারণে হয়। ক্যাথারসিস ইজ পিটি ফর দ্য হিরো, নাটকের মূল চরিত্র তার প্রতি সহানুভূতি, অ্যান্ড ফিয়ার, ভয়, দ্যাট হিজ ফেট কুড বিফল আস, আমার প্রিয় নায়ক যে কারণে সে কষ্ট পাচ্ছে, যে ভুলের জন্য, যে দোষের জন্য সে কষ্ট পাচ্ছে, সেই ভুল তো আমারও আছে, তার মানে আমিও যে কোনো সময় সাফার করতে পারি। এই ফিলিংসটা হচ্ছে ভয়, এবং আমার প্রিয় নায়কের জন্য আমি সহমর্মিতা প্রদর্শন করছি, পিটি। পিটি কখন আসে? পিটি ইজ দ্য রেজাল্ট অফ
any combination of reversal or recognition. রিভার্সালের কারণেও পিটি জন্মাতে পারে, রিকগনিশনের কারণেও পিটি জন্মাতে পারে, কিন্তু যখন দুইটা একসাথে থাকে তখন সত্যিকারের সহমর্মিতা, এমপ্যাথি আমাদের মধ্যে সৃষ্টি হয়। শুধু রিভার্সাল থাকলে নর্মাল সিম্প্যাথি, অতটা ডিপ না। শুধু রিকগনিশন থাকলে নট ডিপ। কিন্তু দুইটা যখন একসাথে ঘটে, কম্বিনেশন অফ রিভার্সাল অ্যান্ড রিকগনিশন, তখন সত্যিকারের সমবেদনা সৃষ্টি হয়। ফিয়ার ক্যান অনলি বি প্রোডাক্ট অফ রিভার্সাল। ভয় আমরা তখনই পাই, ভয় আমাদের মনে আসে যখন আমাদের সামনে রিভার্সালের দেখানো হয়। রিভার্সাল অ্যান্ড রিকগনিশন ক্রাফটেড ইনটু সারপ্রাইজিং এন্ডিং টু দ্য প্লট। আমরা কখন ভয় পাই? ভয়টা হচ্ছে শকড। আমরা কখন শকড হই? আমরা কখন অ্যাস্টনিশড হই, হতবাক হয়ে যাই বিস্ময়ে, যখন এই রিভার্সাল অ্যান্ড রিকগনিশন দুইটা একসাথে আমাদেরকে সারপ্রাইজ করে। নর্মালি অ্যাট দ্য এন্ডিং অফ দ্য প্লট, প্লটের একদম শেষের দিকে যখন রিভার্সাল রিকগনিশন, প্রথমে তো রিকগনিশন হবে, রিকগনিশন এর ফলেই হবে হচ্ছে রিভার্সাল। পুরো ঘটনার মোড় পাল্টে যাবে, ঘটনার মধ্যে টুইস্ট আসবে, পুরো নাটকের পুরো ধাঁচই পাল্টে যাবে। তখন আমরা শকড হব, উই উইল বি অ্যাস্টনিশড। এবং সেই অ্যাস্টনিশমেন্টটা মূলত ভয়, মানে আমরা ভয় পাবো। কেন ভয় পাবো? ক্যারেক্টারটা যে কারণে সাফার করছে, যে ভুলের কারণে, যে দোষের কারণে, সেই হ্যামারশিয়া আমার মধ্যেও আছে। যখন এই ফিলটা আসবে তখন আমি শকড, আমি অ্যাফ্রেড, আমি অ্যাস্টনিশড। দ্য অ্যাবসলিউট পিনাকল অফ ট্র্যাজেডি, সবচেয়ে ট্র্যাজেডির সবচেয়ে চূড়ান্ত সীমা, জেনিথ, দ্য পিনাকল অফ ট্র্যাজেডি কখন হয়? When surprise, reversal, recognition and suffering are united around the core spine of the story in a swift blow to the audience at the end of the third act. নাটকে সাধারণত ওই সময়কার নাটকগুলো সাধারণত তিনটা অ্যাক্ট থাকতো, 3 অ্যাক্টস। অ্যাক্ট 1 যেটা আমরা বলেছিলাম ক্লাসের শুরুতে, প্রপার বিগিনিং, আমরা আইডিয়া পাচ্ছি। অ্যাক্ট 2 হচ্ছে মিডল, ডিটেইলড মিডল, ঘটনা ঘটছে মাঝখানে। এবং দ্য লাস্ট অ্যাক্ট, দ্য থার্ড অ্যাক্ট, এইখানে তিনটা একসাথে ঘটছে। কি কি? সারপ্রাইজ, রিভার্সাল, প্রথমে রিকগনিশন, তারপর রিভার্সাল, সারপ্রাইজ, এই তিনটা একসাথে ঘটছে। রিকগনিশন, রিভার্সাল, সারপ্রাইজ, আর এন্ডিংটা হচ্ছে সাফারিং। মূলত এই চারটা অ্যাডভান্সড এলিমেন্ট, এই প্লটের যে 4 অ্যাডভান্স এলিমেন্টস, এটা একবারে থার্ড অ্যাক্ট মানে লাস্ট অ্যাক্টে এসে অ্যাক্টিভেটেড হয়। ট্র্যাজেডিতে মূলত ওই সৌভাগ্য থেকে দুর্ভাগ্যের দিকেই যায়। প্রথমে আওয়ার হিরো ইজ ইন এ গুড ফরচুন, এরপর সে তার নিজের দোষে, কিছুটা তার নিজের দোষে এবং কিছুটা তার নিয়তির দোষে, দ্য গুড ফরচুন টার্নস ইনটু ব্যাড ফরচুন। এই যে সৌভাগ্য দুর্ভাগ্যে বদলে যাচ্ছে, যে মোমেন্টে সৌভাগ্যটা দুর্ভাগ্য হয়ে যাচ্ছে, ওই মোমেন্টটাই হচ্ছে রিভার্সাল মোমেন্ট, ওই মোমেন্টটাই হচ্ছে টুইস্ট মোমেন্ট। টুইস্ট কিভাবে আসে? যখন আমরা কোনো সিক্রেট নলেজ জানতে পারি, যখন আমরা গোপন কিছু জানতে পারি, যখন আমাদের মধ্যে রিকগনিশন আসে কোনো টেরিবল সিক্রেট, ভয়ঙ্কর কোনো একটা গোপন সংবাদ, এবং যখনই আমরা গোপন কিছু জানতে পারি, পুরো নাটকের মোড় ঘুরে যায়, পুরো নাটকের মোড় পাল্টে যায়, দাবার ছকের গুটি একদম সম্পূর্ণ পাল্টে যায়। ব্যাক টু ফুল সার্কেল, ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু স্কোয়ার ওয়ান। আর এমন ভাবে রিভার্সালটা হয়, এমন ভাবে সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে পরিণত হয় যে দর্শকরা দে আর অ্যাস্টনিশড, দে আর শকড,
উইথ ফিয়ার, এবং আলটিমেটলি চোখের সামনে যখন পছন্দের ক্যারেক্টার গুলো কষ্ট পেতে থাকে, যন্ত্রণা পেতে থাকে, সেই সাফারিং দেখে আমাদের মধ্যে পিটির জন্ম হয়, আমাদের চোখ বেয়ে পানি পড়ে। আওয়ার ফিয়ার অ্যান্ড পিটি, it gets its manifestation in our tears. আমাদের ভয় এবং করুণা চোখের পানির মাধ্যমে বের হয়ে আসে। আমাদের বুকের ভেতরের যত অনুভূতি, যেগুলোকে আমরা লুকিয়ে রাখি, আমার ইমোশনস, স্ট্রং রিপ্রেসড ইমোশনস, আমার ভেতরের যে ইমোশন গুলো আমি ভেতরে চেপে রাখি, বুকের যে অনুভূতি আমি বুকের মধ্যে চেপে রাখি, সেই অনুভূতিগুলো আমরা আর কন্ট্রোল করতে ভেতরে রাখতে পারছি না। এতটাই আমরা শকড যে আমাদের সেই লুকিয়ে রাখা স্ট্রং রিপ্রেসড ইমোশনস চোখের পানির মাধ্যমে বের হয়ে আসে, উপচে বের হয়ে আসে। এটাই হচ্ছে পারজেশন। অ্যারিস্টটল বলেছেন পারজেশন, আর আমরা বলছি ক্যাথারসিস। ক্যাথারসিস তখনই হয় যখন এই যে চারটা অ্যাডভান্স এলিমেন্ট পারফেক্টলি আসে। রেকগনিশন আসবে, সাথে সাথে রিভার্সাল হবে, সাথে সাথে আমরা অ্যাস্টনিশড হব, ক্যারেক্টার গুলো সাফারিং করবে, আমাদের মধ্যে ক্যাথারসিসের জন্ম হবে। এই হচ্ছে আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু। তাহলে আমাদের লেকচার 2 এন্ড লেকচার 3 এই দুটো মিলে আসলে আমাদের প্লটের অ্যান্সারটা হবে। আমরা যদি এলিমেন্টস অফ প্লট বলি, যদি আমরা বলি দ্য এলিমেন্টস অফ প্লট অফ এ ট্র্যাজেডি, এটা যদি কোয়েশ্চেন হয়, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে গত ক্লাস এবং এই ক্লাস দুইটা মিলিয়ে, লেকচার 2 প্লাস লেকচার 3 এই দুটো মিলিয়ে হবে এলিমেন্টস অফ প্লট যদি আমাদের কোয়েশ্চেন হয়। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ ট্র্যাজেডিস প্লট, তখন কিন্তু এইভাবে আসবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এখন আপনাদের যদি কোনো ডিসকাশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা শেয়ার করতে পারেন, আমরা আলোচনা করতে পারি। আমরা 11 জন আছি এখন। যদি আপনাদের কোনো, জি স্যার এলিমেন্টস অফ প্লট এটা একটা কোশ্চেন নাকি এলিমেন্টস অফ প্লট আর প্লট অফ ট্র্যাজেডি দুটো একই কোশ্চেন? এখানে আমরা প্লট বলতে ট্র্যাজেডির প্লট বলছি, বুঝছি, কারণ আমরা এখন পড়ছি হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি আমরা আলোচনা করছি, ট্র্যাজেডি হচ্ছে আরো বড় কোয়েশ্চেন। সেই ট্র্যাজেডির আন্ডারে দ্য প্লট অফ ট্র্যাজেডি, প্লট অফ ট্র্যাজেডির যে উপাদান সেটাই আমরা পড়লাম 2 ক্লাস ধরে, গত ক্লাস এবং এই ক্লাস। গত ক্লাসে আমরা 5টা পড়লাম, ওগুলো হচ্ছে বেসিক এলিমেন্টস। আজকে আমরা 4টা অ্যাডভান্স এলিমেন্টস পড়লাম, একই সাথে আমরা স্ট্রাকচারও পড়লাম, কাঠামো কি। প্রথমে প্রোলগ থাকে, এরপরে কোরিক সং, এপিসোড আসে, এপিসোডের মাঝে মাঝে আবার কোরাসরা আসে, তারা গান গায়, এরপর শেষে গিয়ে আলটিমেট ক্যাটাস্ট্রফি, যে মূল দুর্ঘটনাটা ঘটে, যে শকিং ইনসিডেন্টের জন্য আমাদের মধ্যে ক্যাথারসিসের জন্ম হয়, দ্যাট ইজ এক্সোড, দ্য এন্ডিং কনক্লুশন অফ দ্য প্লে। এখন আপনারা যেটা করবেন, আপনারা এই দুটো স্লাইড ভালো করে পড়েন। আপনাদের তো বই আছে, বই না থাকলেও পিডিএফ আছে, ওগুলোও পড়েন। স্লাইডে তো আমরা একদম কি পয়েন্টস নিয়ে আলোচনা করলাম, এটাই আরো সুন্দর করে ওই হ্যান্ড আউটে আছে, আপনারা হ্যান্ড আউটটা ভালো করে পড়েন। যদি আপনাদের কোনো কথা থাকে বলতে পারেন, আমাদের হাতে আরো 2-3 মিনিট সময় আছে। স্যার, অ্যাডভান্স এলিমেন্ট নং 1টা যদি আরেকটু বুঝিয়ে দিতেন ভালো হতো। 1 হচ্ছে অ্যাস্টনিশমেন্ট, আমরা যখন বিস্ময়ে হতবাক হয়ে যাই, মানে এমন একটা টুইস্ট ট্র্যাজেডি নাটকে। এখানে নাটক তো তখন নাটক ছিল না, তখন এটাকে পোয়েমই বলা হতো। ট্র্যাজিক পোয়েমে এমন এক টুইস্ট পাচ্ছি, এমন এক, মানে হঠাৎ এমন এক টুইস্ট নাটকে যে আমরা হতবাক হয়ে যাই, অবাক হয়ে যাই, আমরা শকড হয়ে যাই, আমাদের মধ্যে ভয় এবং করুণার জন্ম হয় একই সাথে।
এই যে হঠাৎ করে চমকে যাওয়া, এটাকেই বলে হচ্ছে অ্যাস্টনিশমেন্ট। এটাই হচ্ছে ফার্স্ট অ্যাডভান্স এলিমেন্ট। আর কিছু বলবেন? আর কিছু? এই ছিল আমাদের অ্যাডভান্সড এলিমেন্টস অফ দ্য প্লট, প্লটের অ্যাডভান্স এলিমেন্টস। আমি যদি র্যাঙ্কিং অনুযায়ী সাজাই, 3 নাম্বারটা সবার আগে আসে। ঠিক আছে, এখানে তো অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, এ আর এ, মানে কোনটা আগে ঘটে সেটা চিন্তা করি, তাহলে রিকগনিশনটা আগে হবে। রিকগনিশনের সাথে সাথেই রিভার্সাল, রিভার্সালের সাথে সাথেই হচ্ছে অ্যাস্টনিশমেন্ট। মানে এই তিনটা, এই 1 2 3 অনেকটা একই সাথে ঘটে। রিকগনিশন হওয়ার সাথে সাথেই রিভার্সাল, সাইমালটেনিয়াসলি অ্যাস্টনিশমেন্ট। এইটা হওয়ার পর সাফারিং, এই সাফারিংটা প্রথমে সাফার করে হচ্ছে নাটকের চরিত্রগুলো, ট্র্যাজেডির ক্যারেক্টারগুলো। সেই ক্যারেক্টারগুলোর সাফারিং দেখে আমাদের মনে পিটি অ্যান্ড ফিয়ারের জন্ম হয়, যেটা ক্যাথারসিস নিয়ে আসে। মানে এই চারটা যদি একসাথে কোনো প্লটে থাকে, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ এ সাকসেসফুল প্লট। গত ক্লাসে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করেছি, কমপ্লিটনেস, ম্যাগনিটিউড, ইউনিটি, ডিটারমিনেট স্ট্রাকচার, ইউনিভার্সালিটি, এগুলো হচ্ছে বেসিক, এগুলো থাকতেই হবে। এখন এগুলো শুধু বাইরের, এগুলো শুধু বাইরের, কিন্তু আমরা ভেতরের সোলটা যদি চিন্তা করি, প্লটের সোলটা, তাহলে এই চারটা অ্যাডভান্স এলিমেন্ট, ওগুলো ছিল বেসিক এলিমেন্টস, এগুলো হচ্ছে অ্যাডভান্সড এলিমেন্টস। আলটিমেটলি এই বিষয়গুলোই হচ্ছে আমাদের মনে ছাপ ফেলে আর কি। এরপরে আমরা স্ট্রাকচার, কোয়ান্টিটেটিভ পার্টস, স্ট্রাকচার নিয়ে কথা বললাম, প্রোলগ, কোরিক সং, এপিসোড, এক্সোড, আর সবার শেষে আমরা ক্যাথারসিস নিয়ে কথা বললাম। ঠিক আছে, আপনারা দেখেন, আপনারা নিজেরা পড়াশোনা করেন, আপনারা পোয়েটিক্সটা পড়া শুরু করেন। শুধুমাত্র হ্যান্ড আউট পড়বেন না, একই সাথে টেক্সটও পড়বেন, টেক্সট পড়াটা জরুরি। তাহলে আমরা কিন্তু 3টা লেকচার শেষ করে ফেললাম। প্রথম লেকচারে আমরা পোয়েট্রির সংজ্ঞা, অ্যারিস্টটল পোয়েট্রি বলতে কি বুঝান, পোয়েট্রি কত প্রকার, ট্র্যাজেডি, কমেডি, এপিক, এগুলো নিয়ে আলোচনা করলাম। ট্র্যাজেডির সংজ্ঞা, কমেডির সংজ্ঞা, এরপর এপিক্স, এপিক পোয়েট্রির সংজ্ঞা। আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা এই চ্যাট বক্সে প্লিজ আপনার নাম, আইডি, ব্যাচ সুন্দর করে লিখে দেন। আপনাদের অনেক সময় এমন হয় যে আপনারা হয়তো নেটওয়ার্কের কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারেন না, সেক্ষেত্রে আপনারা ওই গুগল ক্লাসরুমে দেখবেন আমাদের এই ক্লাসের একটা লিংক সবসময় দেয়া থাকে। ওই লিংকের কমেন্টে ক্লাসের লিংক থাকতে পারে, অথবা আমাদের ইউটিউব রেকর্ডিং সেটার লিংক থাকতে পারে। ওইটার নিচে অবশ্যই আপনার নাম, আইডি, ব্যাচ ঠিক মতো লিখবেন। কখনো কখনো আপনাদের দেখা যায় নেটওয়ার্কের কারণে বা বিভিন্ন কারণে আপনাদের হয়তো আপনারা এই গুগল মিটে ক্লাস করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা হয়তো রেকর্ডিং শোনেন। রেকর্ডিংটা যখনই শুনবেন, সেটা আপনি গুগল ক্লাসরুমেই শোনেন অথবা আপনি ইউটিউবে শোনেন, ক্লাসটা করার পরে যেখানে রেকর্ডিংটা শুনবেন ওইখানে দেখবেন কমেন্ট সেকশন আছে, ওই কমেন্ট সেকশনে আপনার নাম, আইডি, ব্যাচটা লিখে দিবেন। ওকে, ঠিক আছে। আমি যদি সুযোগ পাই তাহলে শনিবার দিন আপনাদেরকে একটু টাইম দেওয়ার চেষ্টা করব। হয়তো গুগল মিটে আসতে পারবো না, হয়তো ওই গুগল ক্লাসরুমে থাকবো, মেসেঞ্জারে থাকবো। তখন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তখন আলোচনা করব। আর তা না হলে একেবারে আগামী মঙ্গলবার দেখা হবে। আমাদের ক্লাস হচ্ছে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার, প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 11:30 থেকে 1টা, এটাই ফাইনাল। প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার।
Tuesday and Thursday from 11:30 to 1 p.m. ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।